প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। যে যেখান থেকে আজকের ক্লাসে লাইভে যুক্ত হয়েছেন, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাই। যারা লাইভে এখন যুক্ত আছেন, অনুরোধ করছি আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ক্লাস শুরু করতে পারবো। যদি সবকিছু ঠিক থাকে আমি ক্লাস শুরু করতে পারবো। আমার সাথে ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই লাইভে যুক্ত হয়েছেন। যারা লাইভে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অনুরোধ করছি কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য যে আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে এবং ঠিকমতো দেখা যাচ্ছে। যদি সবকিছু ঠিক থাকে, আমি আজকের ক্লাসের মূল আলোচনা শুরু করব। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন এসকে ফাহাদ ফারদিন। স্বাগত জানাচ্ছি। আরো যারা যুক্ত হয়েছেন কমেন্ট করে জানিয়ে দেন যে কে কোত্থেকে আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন। আপনাদের সাথে আমি আগে অনেকগুলো ক্লাস নিয়েছিলাম, তো অনেকদিন পরে আজকে আবার ক্লাস নিতে আসছি। সো অনেকদিন পরে আপনাদের সাথে ক্লাস নিতে পেরে আবার অনেক ভালো লাগছে। যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন, অনুরোধ করছি কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য সবকিছু ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছি কামরুল ইসলাম মুক্তার বলছেন সব ঠিক আছে। ফাহাদ ফারদিন বলছেন একটা কোয়েশ্চেন। আচ্ছা, কোয়েশ্চেন কি বলতে পারেন, কমেন্ট করে জানিয়ে দেন, দেখা যাক। ওয়াহিদা আক্তার ইতি বলছেন সব ঠিক আছে। সো যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অনুরোধ করছি আমি দেখতে পাচ্ছি বিথি রানী সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। ডক্টর মাহমুদুন নবী মাহমুদ সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। ফাহাদ ফারদিন একটা প্রশ্ন করেছেন। ফাহাদ ফারদিন প্রথমে একটা প্রশ্ন করেছেন, আমি প্রশ্নটা বলছি। আফটার ইট ইজ রিপেয়ারিং মাই কার্ড লুকড অ্যাজ গুড অ্যাজ নিউ। আসলে আপনি যে বাক্যটা লিখেছেন এই বাক্যটা সঠিক কিনা জানতে চেয়েছেন। এই বাক্যটা সঠিক নয়, এই বাক্যটি সঠিক নয়। আচ্ছা, আমি আপনি আমাকে ইনবক্সে জিজ্ঞেস করে নিয়েন যে এখানে কোনো প্রবলেম আছে কিনা বা শুদ্ধ করলে কিরকম হতে পারে, আমি আপনাকে বলে দিব। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমার সাথে অনেকেই লাইভে যুক্ত হয়েছেন, অনেকেই কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সো যেহেতু সবকিছু ঠিক আছে, আমি ক্লাস শুরু করতে পারি। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ দুটো টপিক নিয়ে কথা বলবো। প্রথম টপিক হচ্ছে রাইট ফর্ম ভার্ব অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। রাইট ফর্ম ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই দুটো টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য, সেটা বিসিএস হোক অথবা যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য রাইট ফর্ম ভার্ব এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। তো আমি অনুরোধ করব এই ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে করার জন্য, তাহলে আপনাদের অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো প্রবলেম আশা করছি সলভ হয়ে যাবে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি শুরু করতে চাই কোয়েশ্চেন নাম্বার 4 দিয়ে। কোয়েশ্চেন নাম্বার 4, এখানে এটা 29 বিসিএস এসছে। দেখেন, যারা লাইভে যুক্ত আছেন একটু আমাকে কমেন্ট করে উত্তরটা জানিয়ে দিবেন। কমেন্ট করে উত্তর জানিয়ে দেওয়ার সময় অবশ্যই কোয়েশ্চেন নাম্বারটা লিখবেন, তারপরে এ বি সি ডি উত্তরটা লিখবেন। নেইদার রিনি নর সিমি, একটা গ্যাপ আছে, এরপরে লেখা আছে কোয়ালিফাইড ফর দ্য জব। অপশনে আছে আর, অপশনে আছে ইজ, অয়ার, হ্যাট। তো কি উত্তর হতে পারে? আমি দেখতে পাচ্ছি ফাহাদ ফারদিন উত্তর দিয়েছেন ওয়ান। না, ওয়ান তো না, এটা হচ্ছে নাম্বার 4। নাম্বার 4 লিখবেন, লেখার সময় নাম্বার 4 লিখবেন। এটা হচ্ছে 4 নাম্বার প্রশ্ন, নাম্বার 4 লিখে উত্তরটা লিখবেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ফাহাদ ফারদিন উত্তর দিয়েছেন, উনি বি বলছেন। বাকি যারা লাইভে যুক্ত আছেন অনুরোধ করছি কমেন্ট করে উত্তর দেওয়ার জন্য, তাহলে আমি আপনারা যে আমার সাথে সংযুক্ত আছেন, মনোযোগ দিয়ে ক্লাস করছেন সেটা বুঝতে পারবো। ফাহাদ ফারদিন উত্তর দিয়েছেন
4 বি হবে। বাকি যারা আছেন তারাও যদি উত্তর দেন আমি খুব খুশি হব। তাহলে নাম্বার 4 নেইদার রিনি নর শামীম খান উত্তর দিয়েছেন, বলছেন ইজ। আচ্ছা, সো নেইদার রিনি নর সিমি, এখানে উত্তর হবে আসলে ইজ, উত্তরটা হবে ইজ। নেইদার রিনি নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। ইজ কেন হবে? যখন নেইদার নট থাকে, যখন নেইদার নট থাকে তখন যে সাবজেক্টটা ভার্বের কাছাকাছি আছে সেই সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। এখানে ভার্বের কাছাকাছি সাবজেক্ট কোনটা? উত্তর হবে বি। আমি দেখতে পাচ্ছি অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিথি রানী সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, তো 4 নম্বর উত্তর হবে বি, নেইদার রিনি নর সিমি ইজ কোয়ালিফাইড ফর দ্য জব। এরপরে চলে আসেন নাম্বার 6, দেখি আপনারা পারেন কিনা। নাম্বার 6টা কারেক্ট অ্যান্সার কি হতে পারে? নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অপশন এতে আছে এভরিবডি হ্যাভ গন দেয়ার, অপশন বিতে আছে এভরিবডি আর গন দেয়ার, অপশন সিতে আছে এভরিবডি হ্যাজ গন দেয়ার, অপশন ডিতে আছে এভরিবডি হ্যাজ ওয়েন্ট দেয়ার। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফাহাদ ফারদিন একটা উত্তর দিয়েছেন, নাম্বার 6 সি বলছেন। বাকিদেরকে অনুরোধ করছি খুব দ্রুত কমেন্ট করে উত্তরটা দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, সো আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এরকম যে শব্দগুলো আছে এই শব্দগুলো থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে কাজ করে। তো এরা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে কাজ করে এদের জন্য নিশ্চয়ই কি বসবে? হ্যাজ বসবে। আর হ্যাজ এর পরে ভার্বের কোন ফর্ম বসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে উত্তর হবে সি, এভরিবডি হ্যাজ গন দেয়ার। আশা করছি বুঝতে পেরেছেন, এভরিবডি হ্যাজ গন দেয়ার। সো উত্তর সি। বিথি রানী এবং ফাহাদ ফারদিন সঠিক উত্তর দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চলে আসেন আরেকটা প্রশ্ন, নাম্বার 7। এটা দেখা যাচ্ছে 42nd বিসিএস প্রশ্নটা এসছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 7, অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, একটা গ্যাপ আছে, বলা আছে ফুল মার্কস এভরি টাইম। অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এখানে একটা গ্যাপ আছে, গ্যাপের মধ্যে কি হতে পারে? গ্যাট হতে পারে, গ্যাটস হতে পারে, আর গেটিং হতে পারে, নাকি হ্যাভ গট হতে পারে? গ্যাটস। তাহলে ফুল মার্কস এভরি টাইম। প্রথম কথা হচ্ছে এখানে যেহেতু এভরি টাইম বলা আছে, যেহেতু এখানে এভরি টাইম বলা আছে, এই বাক্যটা সিম্পল প্রেজেন্ট টেন্স হওয়ার যৌক্তিকতা বেশি। সেকেন্ড কথা হচ্ছে এখানে বলা আছে অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, মানে হচ্ছে স্টুডেন্টদের মধ্যে একজন। এখানে রিয়েল সাবজেক্ট হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, মানে হচ্ছে স্টুডেন্টদের মধ্যে একজন। সো আমরা এই সাবজেক্টটাকে থার্ড পারসন সিঙ্গুলার মনে করব। আমরা এই সাবজেক্টটাকে থার্ড পারসন সিঙ্গুলার মনে করব। যদি থার্ড পারসন সিঙ্গুলার মনে করি তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স যদি করতে চাই ভার্বের সাথে কি হবে? এস বাই ইএস যুক্ত হবে। সো উত্তর হবে কোনটা? উত্তর হবে সি। তাহলে বাক্যটা কি হচ্ছে? at least one of the students gets full marks every time. at least one of the students gets full marks every time এর অর্থ হচ্ছে প্রতিবারে কমপক্ষে একজন শিক্ষার্থী পূর্ণ নাম্বার পায়, এরকম বোঝাচ্ছে। আমি দেখতে পাচ্ছি ফাহাদ ফারদিন এবং বিথি রানী আপনারা সঠিক উত্তর দিয়েছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। চলে আসেন নাম্বার 9। নাম্বার 9 কি হতে পারে? এটা খুব সহজ, দেখা যাচ্ছে 16 বিসিএস এসছে। Which of the following sentence is correct? নিচের কোনটা কারেক্ট? অপশন এ তে আছে one of my friends are a lawyer, অপশন বি তে আছে one of my friends is a lawyer, অপশন সি তে আছে one of my friend is a lawyer, অপশন ডি তে আছে one of my friends are lawyers। কি হতে পারে? আমি দেখতে পাচ্ছি ফাহাদ ফারদিন আমাদের সাথে খুব রেসপন্ড করছেন, বাকিদেরকে অনুরোধ করছি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, তাহলে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে, আপনি কতটুকু পারছেন যাচাই করা হয়ে যাবে। আচ্ছা, এখানে ফাহাদ ফারদিন বলছেন নাম্বার 9 বি, দেখা যাক। মনে রাখতে হবে ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হয়, তাহলে ওয়ান অফ এর পরে নাউনটা কি হবে? প্লুরাল হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ঠিক আছে, এটা ঠিক আছে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার, তাহলে কি হবে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার।
সো ওয়ান অফ এর পরে নাউনটা হবে প্লোরাল, ফ্রেন্ডস হয়েছে, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার, তাই এখানে ইজ হয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। আমি দেখতে পাচ্ছি ফাহাদ ফারদিন এবং বিথি রানী সঠিক উত্তর দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমরা একটু নিচের দিকে চলে আসি, দেখি প্র্যাকটিস কোয়েশ্চেনে নাম্বার 1 আপনারা পারেন কিনা। প্র্যাকটিস কোয়েশ্চেনে নাম্বার 1 পারা যায় কিনা দেখেন তো। প্র্যাকটিস কোয়েশ্চেনে নাম্বার 1 মেনি এ আছে, এরপর এখানে অপশনে আছে দেখেন অনেকগুলো, ট্রাই টু কমপ্লিট দ্য ওয়ার্ক, কোনটা হতে পারে? আমি প্রথমে কিছু প্র্যাকটিস করাতে চাই, এরপর আমি রুলস নিয়ে কথা বলবো। আচ্ছা, ফাহাদ ফারদিন ইতিমধ্যে উত্তর দিয়েছেন 1D। দেখা যাক। প্রথম কথা হচ্ছে এখানে আছে মেনি এ, মেনি এ বা এন থাকলে এরপরে নাউনটা হয় সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে? নাউনটা সিঙ্গুলার হয়ে ম্যান হলো, ভালো কথা। আর ভার্বটাও হবে সিঙ্গুলার, তাহলে দেখেন এখানে অপশন ডি তে নাউনটাও সিঙ্গুলার আছে, ভার্বটাও কি আছে? সিঙ্গুলার আছে। তাহলে মেনি এ ম্যান হ্যাজ ট্রাইড টু কমপ্লিট দ্য ওয়ার্ক, মেনি এ ম্যান হ্যাজ ট্রাইড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে মনে রাখতে হবে মেনির পরে যদি এ বা এন থাকে তাহলে নাউনটা সিঙ্গুলার হয়। আপনারা জানেন এখানে এম ই এন এটা হচ্ছে প্লুরাল, এম ই এন এটাও প্লুরাল, তাহলে অপশন এ তে ভুল আছে, অপশন বি তেও ভুল আছে। অপশন সি তে সিঙ্গুলার নাউন আছে কিন্তু ভার্বটা প্লুরাল, তাই এটা ভুল। অপশন ডি তে নাউনটাও সিঙ্গুলার দেয়া আছে, ভার্বটাও সিঙ্গুলার দেয়া আছে, সো এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। উত্তর হবে 1 ডি, মেনি আ ম্যান হ্যাজ ট্রাইড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। আমি দেখতে পাচ্ছি ফাহাদ ফারদিন এবং বিথি রানী সঠিক উত্তর দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলুন আমরা আজকে ক্লাসের মূল আলোচনা শুরু করি। আজকে ক্লাসের মূল আলোচনা শুরু করি। আমরা এখন কথা বলবো রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। প্রথমেই আমরা কথা বলবো রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। দেখেন, প্রথমেই আমরা একটু কথা বলতে চাই একটা ভার্ব কোন কোন ফর্মে থাকতে পারে। একটা ভার্ব কোন কোন ফর্মে থাকতে পারে। মনে করেন আমরা যেসব ভার্বগুলোকে বি ভার্ব বলি, যে ভার্বগুলোকে আমরা বি ভার্ব বলি, সেই বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, সেই বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি। আমরা বলি যে বেস ফর্ম, এই বেস ফর্মের আরেকটা নাম আছে সিম্পল ফর্ম। অনেক ক্ষেত্রে এটাকে বলা যেতে পারে বেয়ার ইনফিনিটিভ। তাহলে আমরা অনেক সময় বলি টু বি ভার্ব বলি, বি ভার্ব বলি। এই টু বি ভার্ব অথবা বি ভার্ব যাদেরকে আমরা বলি তাদের বেস ফর্ম হচ্ছে বি, তাদের প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম ইজ আর, তাদের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। অন্যগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা যাদেরকে হ্যাভ ভার্ব বলি, হ্যাভ ভার্ব, সেই হ্যাভ ভার্ব আমরা যাদেরকে বলি, আমরা যাদেরকে হ্যাভ ভার্ব বলি সেই হ্যাভ ভার্বের বেস ফর্ম হচ্ছে হ্যাভ। আমরা বলি যে টু হ্যাভ ভার্ব, আমরা বলি যে হ্যাভ ভার্ব, তাদের বেস ফর্ম হচ্ছে হ্যাভ। তো তাদের প্রেজেন্ট ফর্ম হ্যাভ হতে পারে অথবা হ্যাজ হতে পারে, তাদের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। অন্যগুলো নিশ্চয়ই সবার জানা আছে, কেমন? আচ্ছা, এরপরে অন্য যে ভার্বগুলো আছে, মনে করেন একটা ভার্ব হচ্ছে ডু। এই ডু ভার্ব, একটা ভার্ব হচ্ছে ডু, এই ডু ভার্বের বেস ফর্ম হচ্ছে ডু। তার প্রেজেন্ট ফর্ম যদি বলা হয় সেটা অনেক ক্ষেত্রে ডু হতে পারে, অনেক ক্ষেত্রে ডাজ হতে পারে। আর পাস্ট ফর্ম তো ডিড, বুঝতেই পারছেন। একটা ভার্ব মনে করেন প্লে, তাহলে তার প্রেজেন্ট ফর্ম, সরি তার বেস ফর্ম হচ্ছে প্লে, তার প্রেজেন্ট ফর্ম প্লেও হতে পারে, প্লেইসও হতে পারে। তার প্রেজেন্ট ফর্ম প্লেও হতে পারে, প্লেইসও হতে পারে। তাহলে আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি যে প্রেজেন্ট ফর্মের সাথে বেস ফর্মের একটা পার্থক্য আছে। আমি বোঝানোর চেষ্টা করেছি যে প্রেজেন্ট ফর্মের সাথে বেস ফর্মের একটা পার্থক্য আছে। আচ্ছা, কেউ যেন আমাকে বলেন তো, একটা ভার্ব যদি গো হয় তার বেস ফর্ম কি হবে? একটা ভার্ব যদি গো হয় তার বেস ফর্ম কি হবে? লিখে বলেন তো, গো ভার্বটার বেস ফর্ম কি? গো ভার্বটার বেস ফর্ম কি? একটু আমাকে লিখে বলেন।
ফাহাদ ফারদিন, হ্যাঁ ফাহাদ ফারদিন, আপনি জিজ্ঞেস করছেন বেস ফর্ম কি? বেস ফর্ম মানে একটা ভার্ব নর্মালি যে অবস্থায় থাকে, একটা ভার্বের মূল ফর্ম যেটা, সেটাকে আমরা বলছি বেস ফর্ম। তাহলে একটা ভার্ব যদি গো হয় তার বেস ফর্ম হচ্ছে গো, তার বেস ফর্ম হচ্ছে গো। আচ্ছা, বিথি রানী, আপনি একটু আমাকে বলেন, গো হচ্ছে বেস ফর্ম, তার প্রেজেন্ট ফর্ম কি হতে পারে? এই গো ভার্বের প্রেজেন্ট ফর্ম কি হবে? গো ভার্বের বেস ফর্ম হচ্ছে গো, তাহলে গো ভার্বের প্রেজেন্ট ফর্ম কি হবে বলতে পারবেন? গো ভার্বটার প্রেজেন্ট ফর্মটা কি হবে? গো ভার্বটার প্রেজেন্ট ফর্ম হবে হয় গো হতে পারে অথবা গোজ হতে পারে। জয় সরকার বলছেন গোজ, শুধু গোজ হবে না, প্রেজেন্ট ফর্ম বললে সেটা গো হতে পারে, গোজও হতে পারে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে গোজ হবে, অন্যান্য ক্ষেত্রে গো হবে। মানে গোটা হচ্ছে বেস ফর্ম, তার প্রেজেন্ট ফর্ম গো হতে পারে, গোজও হতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন। গো নিজে হচ্ছে বেস ফর্ম, তার প্রেজেন্ট ফর্ম গো হতে পারে, গোজও হতে পারে। আমি শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে প্রেজেন্ট ফর্মের সাথে বেস ফর্মের একটা পার্থক্য আছে। আচ্ছা বলেন তো, একটা বার হচ্ছে ড্রিঙ্ক, ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে পান করা। তো এই ড্রিঙ্ক ভার্বটার বেস ফর্ম কি? দ্রুত লিখে বলেন, এই ড্রিঙ্ক ভার্বটার বেস ফর্ম কি? যারা আমার সাথে লাইভে যুক্ত আছেন অনুরোধ করছি কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য, ড্রিঙ্ক ভার্বটার বেস ফর্ম কি? আমরা আগেও বলেছি একটা ভার্ব মূলত যে ফর্মে থাকে সেটাই হচ্ছে বেস ফর্ম। এই বেস ফর্মের আরেক নাম হচ্ছে সিম্পল ফর্ম অথবা বেয়ার ইনফিনিটিভ। তাহলে ড্রিঙ্ক ভার্বটার, যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানিয়ে দেন যে ড্রিঙ্ক ভার্বটার বেস ফর্ম হচ্ছে, তাহলে কি বলেন তো? ড্রিঙ্ক। ড্রিঙ্ক ভার্বটার বেস ফর্ম কি হবে? ড্রিঙ্ক হবে। তাহলে ড্রিঙ্ক ভার্বটার, বিথিরানি একটু কনফিউজড হয়ে গিয়েছেন মনে হচ্ছে। ড্রিঙ্ক ভার্বটার বেস ফর্ম হচ্ছে ড্রিঙ্ক। কেমন? বেস ফর্ম যেটা লিখেছি আমি, এটা বেস ফর্ম লিখেছি, তারপরে জিজ্ঞেস করলাম যে বেস ফর্ম কোনটা। ড্রিঙ্ক ভার্বটার বেস ফর্ম হচ্ছে ড্রিঙ্ক। তার প্রেজেন্ট ফর্ম কি হবে? তার প্রেজেন্ট ফর্ম হবে ড্রিঙ্ক অথবা ড্রিঙ্কস। তার প্রেজেন্ট ফর্ম হবে ড্রিঙ্ক অথবা ড্রিঙ্কস। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। একটা ভার্ব যদি ড্রিঙ্ক হয়, একটা ভার্ব যদি ড্রিঙ্ক হয় তার বেস ফর্ম কি হবে? তার বেস ফর্ম হবে ড্রিঙ্ক, তার প্রেজেন্ট ফর্ম কি হবে? ড্রিঙ্ক অথবা ড্রিঙ্কস। আমি শুধু বোঝানোর চেষ্টা করেছি প্রেজেন্ট ফর্মের সাথে বেস ফর্মের একটা পার্থক্য আছে। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে প্রেজেন্ট ফর্মের সাথে বেস ফর্মের একটা পার্থক্য আছে। আমার ধারণা আপনারা এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। প্রেজেন্ট ফর্মের সাথে বেস ফর্মের একটা পার্থক্য আছে। মনে করেন আমরা যাদেরকে বিভার্ব বলি, কেমন? আমরা যাদেরকে বিভার্ব বলি তাদের বেস ফর্ম হচ্ছে বি, প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যান ইজ আর। আমরা যাদেরকে হ্যাভ ভার্ব বলি তাদের বেস ফর্ম হচ্ছে হ্যাভ, প্রেজেন্ট ফর্ম হ্যাভও হতে পারে, হ্যাজও হতে পারে। আমরা যাদেরকে ডু ভার্ব বলি তাদের বেস ফর্ম হচ্ছে ডু, তার প্রেজেন্ট ফর্ম ডু হতে পারে, ডাজও হতে পারে। একইভাবে অন্য যত মেইন ভার্ব আছে, কেমন? অন্য যতগুলো মেইন ভার্ব আছে তাদের বেস ফর্ম বললে ওই মূল ভার্বটাকে আমরা বুঝে নিব। যেমন প্লে হচ্ছে বেস ফর্ম, গো হচ্ছে বেস ফর্ম, ড্রিঙ্ক হচ্ছে বেস ফর্ম। আর যদি প্রেজেন্ট ফর্ম বলে তাহলে অনেক অনেক সময় অ্যাজ বাই ইয়েস যুক্ত অবস্থায় থাকতে পারে, অনেক সময় অ্যাজ বাই ইয়েস যুক্তবিহীন থাকতে পারে। প্রেজেন্ট ফর্মটা অ্যাজ বাই ইয়েস যুক্ত অবস্থায় থাকতে পারে, অ্যাজ বাই ইয়েস যুক্তবিহীনও থাকতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন। আমি এতক্ষণ যা কিছু কথা বললাম আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেন প্লিজ। এতক্ষণ যা কিছু বললাম আপনারা বুঝতে পেরেছেন কিনা কমেন্ট করে আমাকে জানিয়ে দেন। চলে আসেন রুল 1। আমরা এখন কথা বলবো রুল 1 নিয়ে। যেসব ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হয়, আমরা এখন কথা বলবো কোন কোন ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হয়। আমরা এখন কথা বলবো কোন কোন ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হয়। চলে আসেন। আচ্ছা, সিম্পল ফিউচার টেন্স, আপনারা জানেন সিম্পল ফিউচার টেন্সে আমরা শ্যাল বা উইল ইউজ করি, কেমন? সিম্পল ফিউচার টেন্সে আমরা শ্যাল বা উইল ইউজ করি। তো সিম্পল ফিউচার টেন্সে আমরা যে মেইন ভার্ব ইউজ করি সেই মেইন ভার্বটা কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। ফর এক্সাম্পল, হি উইল প্লে ক্রিকেট, এখানে প্লেটা কোন ফর্ম? বেস ফর্ম। তাহলে উইল যেহেতু আছে মডাল ভার্ব, এখানে যে প্লে ইউজ করেছি এটা হচ্ছে বেস ফর্ম। আই উইল জয়েন দ্য পার্টি টুমোরো, এখানে যে উইলের পরে জয়েন লিখেছি আমি, এটা কিন্তু বেস ফর্ম। তার মানে বুঝতে হবে সিম্পল ফিউচার টেন্সটা যে রূপেই থাক না কেন ওখানে মেইন ভার্বটা কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। এখন চলে আসেন সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্টের নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ।
আচ্ছা বলেন তো, একটা বিষয় বলেন, আমাকে বলেন, দেখি, মনে করেন মনে করেন দ্য বয় হেল্পস দ্য পোর। দ্য বয় হেল্প দ্য পোর, এটাকে নেগেটিভ করলে কি হবে? এটাকে নেগেটিভ করলে কি হবে? কমেন্ট করে জানিয়ে দেন তো আমাকে। এটাকে নেগেটিভ করলে কি হবে? মানে আপনাকে ট্রান্সফরমেশন করতে হবে না। দ্য বয় হেল্পস দ্য পোর মানে হচ্ছে ছেলেটা দরিদ্রদেরকে সাহায্য করে। হ্যাঁ, আপনি শুধু আমাকে বলবেন যে ছেলেটা দরিদ্রদেরকে সাহায্য করে না, এটা বলতে চাইলে কি বলতে হবে? ছেলেটা দরিদ্রদেরকে সাহায্য করে না, এই কথা যদি ইংরেজিতে বলতে চাই, মানে নেগেটিভ করতে চাই, কি বলতে হবে? মানে ট্রান্সফরমেশন করাচ্ছি না, এমনিতেই এই বাক্যটাকে প্লেইনলি নর্মালি আমরা নেগেটিভ করলে কি অর্থ আসবে? আমি বিথিরানি আপনার কথা বুঝতে পারছি না। বোর্ড ক্লিয়ার বুঝতে যাচ্ছে না মানে বুঝলাম না কি বোর্ড, মানে আমার স্ক্রিন দেখা বুঝতে যাচ্ছে না। মাজহারুল অভি বলছেন দ্য বয় ডাজন্ট হেল্প দ্য পোর। আচ্ছা, ভেরি গুড। আমি তাহলে এটা কি হবে? নেগেটিভ করলে কি হবে? দ্য বয় ডাজন্ট বা ডাস নট হেল্প দ্য পোর। দ্য বয় ডাস নট হেল্প দ্য পোর, একটু খেয়াল করেন, আমি এই কথাটাই আমি জানতে চাচ্ছিলাম, আপনারা বলেছেন আমাকে। এখন বলেন, প্রথম বাক্যটাতে দ্য বয় হেল্পস দ্য পোর, এখানে হেল্পস এটা কোন ফর্মে আছে? এই হেল্পস ভার্বটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। প্রথম বাক্যে এই হেল্পস ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে। তা আমরা যখন এই বাক্যটাকে নেগেটিভ করে ফেললাম, তখন কি বললাম? দ্য বয় ডাস নট বললাম। ডাস নট এর পরে আমি যে এখানে হেল্প বলেছি, এই হেল্পটা কিন্তু প্রেজেন্ট ফর্ম নয়। এখন এটা কি হয়ে গেল? এখন এটা হয়ে গেল বেস ফর্ম। কোন ফর্ম হয়ে গেল? বেস ফর্ম হয়ে গেল। এটা এখন বেস ফর্ম হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছেন। তার মানে হচ্ছে আমরা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সকে অথবা সিম্পল পাস্ট টেন্সকে নেগেটিভ করতে চাই অথবা ইন্ট্রোগেটিভ করতে চাই, আমরা কি নিয়ে আসি? এখানে ডু ডাজ ডিড নিয়ে আসি, অথবা ডু নট ডাজ নট ডিড নট নিয়ে আসি। তো এই ডু ডাজ ডিড অথবা ডু নট ডাজ নট ডিড নট, এদের পরে কিন্তু মেইন ভার্বটা অলওয়েজ কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। আমার মনে হয় বুঝতে পেরেছেন। তাহলে প্রথম বাক্যে এই যে এখানে আর কি, হ্যাঁ, দ্য বয় হেল্পস দ্য পুয়ার, এখানে হেল্পসটা কিন্তু প্রেজেন্ট ফর্ম। আর এখানে দ্য বয় ডাস নট বলেছি, ডাস নট বলার কারণে এখানে যে হেল্প বললাম আমি, এটা হচ্ছে বেস ফর্ম। তাহলে ডাস নট এর পরে মানে ডু ডাস ডিড, এদের পরে ভার্বে কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। এই বাক্যটা দ্য বয় হেল্পস দ্য পুয়ার, দ্য বয় ডাস নট হেল্প দ্য পুয়ার, এই বাক্যটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে কমেন্ট করে প্লিজ জানিয়ে দেন। আচ্ছা, দ্য গার্ল ডাস নট ড্রিঙ্ক কফি, মেয়েটা কফি পান করে না। এখানে বলেন তো, ডাস নট এর পরে যে ড্রিঙ্ক বসিয়েছি আমরা, এটা কোন ফর্ম? যেহেতু ডাস নট আছে, ডাস নট এর পরে আমরা যে ড্রিঙ্ক বসিয়েছি, এটা কোন ফর্ম? এটা হচ্ছে বেস ফর্ম। ডাজ দ্য ম্যান গো দেয়ার রেগুলারলি, এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ডাজ দ্য ম্যান গো দেয়ার রেগুলারলি, এখানে ডাজ আছে। ডাজ থাকার কারণে আমরা যে এখানে গো বসিয়েছি, গোটা কোন ফর্ম? বেস ফর্ম। ফাহাদ ফারদিন একটু প্রেজেন্ট ফর্মের সাথে বেস ফর্মকে গুলাই ফেলছেন। ফাহাদ ফারদিন, আপনি প্রেজেন্ট ফর্মের সাথে বেস ফর্মকে গুলাই ফেলছেন, একটু খেয়াল করেন, আমার কথাগুলো খেয়াল করেন। আপনি আগে কি জানতেন ওটা চিন্তা না করে একটু আমার কথাগুলো খেয়াল করেন। আগে কি জানতেন এটা চিন্তা না করে আমি কি বলছি একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, একটু খেয়াল করেন। ফাহাদ ফারদিন, আপনার জন্য আমি আরেকবার বলছি, খেয়াল করেন। দ্য বয় হেল্পস দ্য পুয়ার, এটা হচ্ছে একটা সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সে এখানে যে হেল্পস বসিয়েছি, যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানে যে আমি হেল্পস বসিয়েছি, এটা হচ্ছে কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। এটা কোন ফর্ম? এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এখন এই বাক্যটাকে আমি নেগেটিভ করি। নেগেটিভ করলে কি হবে? দ্য বয় ডাস নট হেল্প দ্য পোর, দ্য বয় ডাস নট হেল্প দ্য পোর। এই যে নেগেটিভ করার কারণে একটা কি আনলাম? এখানে আমি ডাস নট আনলাম। ডাস নট আনার কারণে এখানে যে ভার্বটা ছিল হেল্পস, সেটা কি হয়ে গেল? হেল্প হয়ে গেল। এই যে দেখেন, একটু আগে এটা হেল্পস ছিল, এখন হেল্পসটা কি হয়ে গেল? হেল্প হয়ে গেল। তাহলে ডাস নট আনার কারণে হেল্পসটা যে হেল্প হয়ে গেল, এই হেল্পটা হচ্ছে বেস ফর্ম। কোন ফর্ম? বেস ফর্ম। রুলটা খেয়াল করেন, রুলটা খেয়াল করেন। এখানে বলা আছে, একটু এই লাইনটা পড়েন একটু কষ্ট করে, যে সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্টে আমরা যদি নেগেটিভ করতে চাই এবং ইন্ট্রোগেটিভ করতে চাই, সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্টকে আমরা যদি নেগেটিভ করতে চাই এবং ইন্ট্রোগেটিভ করতে চাই, আমরা ওখানে কি ইউজ করি? ডু ডাজ ডিড ইউজ করি, অথবা আমরা ডো নট ডাজ নট ডিড নট ইউজ করি। এই ডু ডাজ ডিড অথবা
ডু নট, ডাজ নট, ডিড নট যদি থাকে এরপরে মেইন ভার্বটা কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। তাহলে এখানে হেল্প ইজ মেইন ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, এটা কোন ফর্ম হয়েছে? বেস ফর্ম হয়েছে। তাহলে অ্যাফার্মেটিভ অবস্থায় হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যখন এটা অ্যাফার্মেটিভ তখন প্রেজেন্ট ফর্ম, যখন নেগেটিভ করে ফেললাম তখন ডাজ নট আসলো, তাই এটা হয়ে গেল কোন ফর্ম? বেস ফর্ম। ফাহাদ ফারদিন, আপনি এতক্ষণ এই কথাগুলো বুঝতে পারছেন কিনা এটা কমেন্ট করে জানান। এরপরের বাক্যে আসেন, দ্য গার্ল ডাজ নট, এখানে দেখেন ডাজ নট আছে, ডাজ নট থাকার কারণে এই ড্রিঙ্কটাকে আমরা বলবো বেস ফর্ম। তাহলে সহজ কথায় আপনাকে মনে রাখতে হবে ডু, ডাজ, ডিড, ডু নট, ডাজ নট, ডিড নট, এইসব ওয়ার্ড যদি থাকে এদের পরে ভার্বটাকে আমরা কোন ফর্ম বলবো? বেস ফর্ম বলবো। ডাজ দ্য ম্যান গো দেয়ার রেগুলারলি, এখানে দেখেন ডাজ আছে, তো ডাজ থাকার কারণে এখানে গোটা কোন ফর্ম? বেস ফর্ম। দ্য ম্যান ডিড নট হেল্প মি, দ্য ম্যান ডিড নট হেল্প মি, এখানে দেখেন ডিড নট আছে, ডিড নটের পর আমি যে হেল্প বসিয়েছি এটা কোন ফর্ম? বেস ফর্ম। ডিড দ্য বয় প্লে ক্রিকেট ইয়েস্টারডে, এখানে ডিড আছে, ডিডের পরে যে আমি প্লে বসিয়েছি এটা কোন ফর্ম? বেস ফর্ম। তার মানে হচ্ছে এই রুলটা একটু ভালো করে পড়েন, বুঝতে পারবেন। এই রুল 1 এর 2 নাম্বার পয়েন্টটা বুঝতে পারছেন একটু আমাকে কমেন্ট করে জানান, যে সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট টেন্সকে আমরা যদি নেগেটিভ করতে চাই এবং ইন্টারোগেটিভ করতে চাই, ওখানে ডু, ডাজ, ডিড থাকে, ডু নট, ডাজ নট, ডিড নট থাকে, এদের পরে মেইন ভার্বটা কোন ফর্ম হবে? বেস ফর্ম হবে। আপনারা এই পয়েন্টটা বুঝতে পারছেন কিনা একটু আমি কমেন্ট করে জানান। চলে আসেন 3 নাম্বার পয়েন্ট, চলে আসেন 3 নাম্বার পয়েন্ট, লেট, মেক, ক্যান নট বাট, কুড নট বাট। যখন দেখবেন যে কোথাও ল্যাট আছে, কেমন? ল্যাটের পরে ভাবটা বেস ফর্ম হবে। এক্সাম্পল দেখেন, এক্সাম্পল দেখাচ্ছি, লেট মি গো দেয়ার, তাহলে ল্যাট আছে, এখানে গোটা কোন ফর্ম? বেস ফর্ম। একইভাবে যদি কোথাও মেক থাকে, মেক, মেকের পরেও কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। মেক মানে মেক শব্দটা যে কোনো ফর্মে থাকতে পারে। এক্সাম্পল দেখেন, আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, দেখেন এখানে মেক শব্দটা পাস্ট ফর্মে আছে মেড, এরপরে ডু আছে ডু, এটা কিন্তু বেস ফর্ম। মানে মেক ভার্বটা যদি থাকে এরপর ভার্বটা কি হয়? বেস ফর্ম হয়। এটাকে ইংলিশে বলা হয় কজেটিভ ভার্ব। কি বলে? কজেটিভ ভার্ব। আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, এর অর্থ হচ্ছে আমি তাকে দিয়ে কাজটা করিয়েছিলাম, এর অর্থ হচ্ছে আমি তাকে দিয়ে কাজটা করিয়েছিলাম। তাহলে বুঝতে পারছেন, লেট থাকলে এর পরে বেস ফর্ম হয়। লেট মি গো দেয়ার মানে আমাকে সেখানে যেতে দাও। আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, মেড এর পরে ভার্বটা কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। আশা করছি বুঝতে পারছেন। এরপর আসেন, কি বললাম আমরা? ক্যান নট বাট, কুড নট বাট, এদের পরেও কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস, আমরা আমাদের পিতামাতাকে মান্য না করে পারি না। দ্য বয় কুড নট বাট গো দেয়ার, ছেলেটা সেখানে না গিয়ে পারে নাই। তাহলে এখানে দেখেন ক্যান নট বাটের পরে যে আমরা ওবে বললাম এটা হচ্ছে বেস ফর্ম। দ্য বয় কুড নট বাটের পর আমরা যে গো বললাম, গোটা কোন ফর্ম? বেস ফর্ম। এরপর আসেন মডেল অক্সিলিয়ারিজ। মডেল অক্সিলিয়ারিজ যারা যারা আছে, আছে, শুড আছে, উইল আছে, উড আছে, অট টু আছে, মাস্ট আছে, এই ওয়ার্ডগুলোকে আমরা বলি মডেল অক্সিলিয়ারিজ। নিশ্চয়ই আপনারা জানেন মডেল অক্সিলিয়ারিজ এর পরে মূল ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। এক্সাম্পল দেখেন, ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, তোমার উচিত তোমার পিতামাতাকে মেনে চলা। তো দেখেন এখানে শুড হচ্ছে মডেল ভার্ব, তারপরে আমি যে ওবে বসিয়েছি এটা হচ্ছে বেস ফর্ম। অনেক জায়গায় এগুলোকে প্রেজেন্ট ফর্ম বলা হয়েছে, মানে অনেক বইপত্রে অনেক টিচাররা বলবে যে মডেল ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম হয়। আসলে কিন্তু মডেল ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম হয় না। এখানে যে ফর্মটা হয়েছে এটাকে আমরা বলবো বেস ফর্ম। মডেল ভার্বের পরে আমরা যে ফর্মটা পাচ্ছি এটাকে আমরা কি বলবো? বেস ফর্ম। এরপর আসেন ইউজ টু। ইউজ টু এর পরেও কিন্তু কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। যেমন দেখেন, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন মাই চাইল্ডহুড, আমি আমার শৈশবে কি করতাম? নদীতে সাঁতার কাটতাম। তাহলে ইউজ টুর পরে আমরা যেখানে সুইম বলেছি, সুইম এটা কিন্তু কোন ফর্ম? বেস ফর্ম। এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম নয়, এটা হচ্ছে বেস ফর্ম। এখানে একটা এক্সেপশনাল আছে, মানে ওই ইউজ টু নিয়ে একটু ভিন্নতা আছে। ভিন্নতা আছে বলে আমি এটাকে মার্ক করে দিয়েছি, স্টার মার্ক করে দিয়েছি। দেখেন এখানে স্টার মার্ক করে দিয়েছি, একটু খেয়াল করেন। দ্য গার্ল গট ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, যখন দেখবেন যে ইউজ টুর আগে একটা কি আছে? গট আছে, গট, এরপর ভার্বটা কি হবে? আইএনজি যুক্ত হবে। ইউজ টুর আগে যদি একটা গ্যাট থাকে, গ্যাট মানে গ্যাটের যে কোনো ফর্ম, গ্যাট মানে গ্যাটের যে কোনো ফর্ম, ইউজ টুর আগে যদি গ্যাটের যে কোনো ফর্ম থাকে ভার্বটা কি হবে? আইএনজি যুক্ত হবে।
শি ওয়াজ ইউজ টু প্লেইং টেনিস। এখানে দেখেন ইউজ টুর আগে কি আছে, একটা ওয়াজ আছে। ওয়াজ ওয়াজ মানে বি ভার্ব। ইউজ টুর আগে যদি বি ভার্ব থাকে, ভার্বটা তাও কি হবে, আইএনজি যুক্ত হবে। তার মানে বুঝতে পারছেন এখানে একটু একটু ভেরিয়েশন আছে, একটু ভিন্নতা আছে, যে শুধু ইউজ টু হলে ভার্বের বেস ফর্ম হয়, আর যদি ইউজ টুর আগে গ্যাট থাকে অথবা বি ভার্ব থাকে তাহলে ভার্বটা কি হয়, আইএনজি হয়। আচ্ছা, এরপর আসেন এখানে কিছু ফ্রেজ আছে দেখেন, কিছু আছে সেমি মডেল। উড রেদার, হ্যাড বেটার, হ্যাড রেদার, এম টু, ইজ টু, আর টু, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু, ইনফিনিটিভ টু। এদের পরে আমরা যে ভাবটা বসাবো সেটা কোন ফর্ম হবে, বেস ফর্ম হবে। এক্সাম্পল দেখেন, ইউ লুক সিক, তোমাকে অসুস্থ দেখাচ্ছে। ইউ হ্যাড বেটার কনসাল্ট উইথ এ ডক্টর, বরং ভালো তুমি একজন ডাক্তারের সাথে কনসাল্ট করো, পরামর্শ করো। তো দেখেন এখানে এখানে যে হ্যাড বেটার আছে, হ্যাড বেটারের পরে আমরা যে ভার্বটা লিখেছি কনসাল্ট, এটা কোন ফর্ম হবে, বেস ফর্ম হবে। আই ওয়েন্ট দেয়ার টু ইনভাইট হিম, আমি সেখানে গিয়েছিলাম তাকে আমন্ত্রণ জানাতে। তাহলে আই ওয়েন্ট দেয়ার, টু আছে, টু, এই টুকে বলা হয় ইনফিনিটিভ টু। তাহলে ইনফিনিটিভ টু এর পরে ভার্বের কোন ফর্ম হয়, বেস ফর্ম হয়। ইনভাইটটা কোন ফর্ম, বেস ফর্ম। আপনারা এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেন। দেখেন তো, দ্য বয় মাস্ট, মাস্ট বলেন, গো, গোস, ওয়েন্ট, গন, দেয়ার, কি হবে? দ্য বয় মাস্ট কি হবে, গো হবে, গোস হবে, ওয়েন্ট হবে নাকি গন হবে, কোনটা হবে বলেন তো? দ্য বয় মাস্ট কোনটা হবে, গো, গোস, ওয়েন্ট, গন, দেয়ার, কোনটা হবে? বিথিরানী বলেছেন বুঝতে পেরেছেন। আচ্ছা, দ্য বয় মাস্ট, এখানে আমি একটা প্রশ্ন দিয়েছি দেখেন, এখানে দ্য বয় মাস্ট কি হবে, গো, গোস, ওয়েন্ট নাকি গন, কোনটা হবে? দ্রুত বলেন। বিথিরানী বলছেন গো হবে। আচ্ছা, তাহলে এখানে মাস্ট হচ্ছে একটা মডাল ভার্ব। মাস্ট কি ভার্ব, একটা মডাল ভার্ব। যেহেতু মডাল ভার্ব সেই জন্য এখানে ভার্বের বেস ফর্ম হবে, গোটা হচ্ছে বেস ফর্ম। তাহলে এখানে উত্তর কি হবে, গো হবে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন, আশা করছি এই পয়েন্টটা সবাই বুঝতে পেরেছেন। চলে আসেন, আমরা তখন কথা বলছিলাম কোন কোন ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হয়। এখন চলে আসেন আমরা জানবো কোন কোন ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আমরা এখন জানবো কোন কোন ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আপনারা নিশ্চয়ই জানেন ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমরা ইউজ করি কোন টেন্সে জানেন, সিম্পল প্রেজেন্ট টেন্সে। ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমরা ইউজ করি কোন টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সে। এই যে বলা আছে দেখেন, সিম্পল প্রেজেন্ট টেন্সে ভার্বের কোন ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়। যেমন দেখেন, উই আর স্টুডেন্টস, এখানে আরটা কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম। ম্যান ইজ মর্টাল, এখানে ইজটা কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম। দ্য ম্যান হ্যাজ এ লাক্সারিয়াস কার, লোকটির একটা বিলাসবহুল গাড়ি আছে, এখানে হ্যাজটা কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম। আই হ্যাভ এ প্যান, এখানে হ্যাভটা কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম। হি প্লেইস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। বললাম যে হি প্লেইস ক্রিকেট রেগুলারলি, হি প্লেইস ক্রিকেট রেগুলারলি। তাহলে এখানে দেখেন, এখানে প্লেসটা কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম। বুঝতেই পারছেন এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই প্রেজেন্ট ফর্মটা কেমন হয়েছে, অ্যাজ বাই ইএস যুক্ত হয়েছে। প্রেজেন্ট ফর্মটা যেহেতু মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা অ্যাজ বাই ইএস যুক্ত হয়েছে। এডুকেশন ট্রেনস আস মেন্টালি, শিক্ষা আমাদেরকে মানসিক প্রশিক্ষণ দেয়। তাহলে দেখেন এখানে ট্রেনস প্রেজেন্ট ফর্ম, আর এডুকেশন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই অ্যাজ বাই ইএস যুক্ত হয়েছে। এই কথাটা আমরা সবাই কম বেশি জানি, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর যদি ভার্বটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে মেইন ভার্বের শেষে কি হবে, অ্যাজ বাই ইএস যুক্ত হবে। তাহলে বলেন তো, একটা মাত্র টেন্স যেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় সেটা কোন টেন্স? একটা মাত্র টেন্স যেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একটা মাত্র টেন্স যেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়
সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করছি আপনারা এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। এখন বলেন, আরেকটা কথা আছে, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি আবার নেগেটিভ করা হয়, এই যে আমরা একটু আগে শিখেছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের, এই যে এখানে শিখিয়েছিলাম আপনাদেরকে, এখানে শিখালাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি আবার নেগেটিভ করা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি নেগেটিভ করা হয়, যেখানে মেইন ভার্ব আছে সেখানে কিন্তু ডু নট ডাজ নট থাকে। সেই ডু নট ডাজ নটের পরে কিন্তু আর প্রেজেন্ট ফর্ম হয় না, তখন কি হয়ে যায়? তখন হয় বেস ফর্ম। তখন হয় বেস ফর্ম। আশা করছি আপনারা এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। চলে আসেন রুল 3 তে। রুল 3, সরি, রুল 3 দেখেন, যেসব ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম হয়, আপনারা জানেন সিম্পল পাস্ট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম হয়। সিম্পল পাস্ট টেন্স মানে আমরা যাকে পাস্ট ইনডিফিনিট বলি, সেই পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম হয়। ওয়াহিদ আক্তার ইতি, রুলগুলো মার্চ ফরওয়ার্ডের লেকচার বইতে খুঁজে পাচ্ছেন না। আচ্ছা, অসুবিধা নেই, রুলগুলো মার্চ ফরওয়ার্ডের লেকচার বইতে খুঁজে পাচ্ছেন না, তো আমি রুলগুলো পাঠিয়ে দিব মার্চ ফরওয়ার্ডকে। এই ক্লাসের পরে আপনারা আপনাদের অ্যাপসে এই রুলের শীটটা পেয়ে যাবেন। আপনাদের অ্যাপসে বা ওয়েবসাইটে এই রুলের যে ক্লাস নোট আজকে যা পড়াচ্ছি এই শীটটা পেয়ে যাবেন। কেমন? আমি আপনাদেরকে ওই বইটার থেকে পড়াচ্ছি না, আমি আমার পার্সোনাল শীট থেকে পড়াচ্ছি। তো এই শীটগুলো আমি আপনাদেরকে পৌঁছে দেব মার্চ ফরওয়ার্ডের মাধ্যমে। মার্চ ফরওয়ার্ডকে বলে দিব ওনারা অ্যাপসে এবং আপনাদের ওয়েবসাইটে এগুলো আপলোড করে দিবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা বলছিলাম যে যেসব ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম হয়, সেটা কি? সিম্পল পাস্ট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম হয়। সিম্পল পাস্ট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম হয়। যেমন দেখেন, আই রিপেয়ার্ড দ্য ওয়াল ইয়েস্টারডে। আই রিপেয়ার্ড দ্য ওয়াল ইয়েস্টারডে। আমি গতকাল দেয়ালটা কি করেছিলাম? মেরামত করেছিলাম। এখানে যে আমি রিপেয়ার্ড বলেছি, এটা কোন ফর্ম? এটা হচ্ছে পাস্ট ফর্ম। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ফেমাস কিং। এখানে যে ওয়াজ বলেছি, এই ওয়াজটা কোন ফর্ম বলেন তো? এই ওয়াজটাও হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। এরপরে চলে আসেন, এই পয়েন্ট একটু খেয়াল করেন। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ফ্যান্সি, উইশ। একটু খেয়াল করেন এই চারটা ওয়ার্ড বা ফ্রেজ, একটু খেয়াল করেন। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ফ্যান্সি এবং উইশ। এদের পর যদি সাবজেক্ট থাকে, ভালো করে খেয়াল করেন কি বললাম, এদের পর যদি সাবজেক্ট থাকে, এর পরের ভাবটা কোন ফর্ম হয়? পাস্ট ফর্ম হয়। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ফ্যান্সি, উইশ, এদের পরে সাবজেক্ট থাকলে এর পরের ভাবটা কোন ফর্ম হয়? পাস্ট ফর্ম হয়। যেমন দেখেন, ইট ইজ টাইম উই ওয়েন্ট দেয়ার। দেখেন তো এখানে ইট ইজ টাইমের পরে সাবজেক্ট আছে, আছে, সেটা কি? উই। ইট ইজ টাইমের পরে কি আছে? সাবজেক্ট আছে, এটা কি? উই। তো এরপর ভাবটা কি হয়ে গেল? পাস্ট ফর্ম হয়ে গেল। ইট ইজ টাইম উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে যাওয়ার এটাই সময়। আশা করছি বুঝতে পেরেছেন। আই উইশ আই হ্যাড এ লার্জ অ্যামাউন্ট অফ মানি। দেখেন তো এখানে উইশের পরে একটা কি আছে? সাবজেক্ট আছে, আই। এর প্রভাবটা কি হলো? পাস্ট ফর্ম হলো। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ফ্যান্সি, উইশ, এদের পর যদি সাবজেক্ট থাকে, এর প্রভাবটা কি হয়? পাস্ট ফর্ম হয়। আশা করছি এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। আই উইশ আই ওয়ার এ বার্ড। আপনারা জানেন অবাস্তব বুঝালে ওয়াজের জায়গায় ওয়ার হয়। অবাস্তব বুঝালে ওয়াজের জায়গায় ওয়ার হয়। দেখেন এখানে উইশ আছে, উইশের পরে একটা সাবজেক্ট আছে, আই, এর প্রভাবটা পাস্ট ফর্ম হয়েছে। নর্মালি আই এর জন্য ওয়াজ হওয়ার কথা, কিন্তু এটা অবাস্তব বোঝাচ্ছে, সেজন্য ওয়াজ না হয়ে কি হয়েছে? ওয়ার হয়েছে। এই রুলটার সাথে একটু ব্যতিক্রম একটা রুল আছে। এখানে আমরা কি বলেছি? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ফ্যান্সি, উইশ, এদের পরে সাবজেক্ট যদি থাকে তাহলে ভাবটা কি হবে? পাস্ট ফর্ম হবে। আর যদি সাবজেক্ট না থাকে তখন কি হবে? দেখেন, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম ফর আস টু জয়েন দ্য ক্লাস। দেখেন তো এখানে কিন্তু ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে কি নেই? সাবজেক্ট নেই। সাবজেক্ট না থাকলে তখন কি হয়? ইনফিনিটিভ হয়। কি হয়? ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। মনে রাখতে হবে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে, কোনো ভার্ব আসে, ওই ভার্বটা ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম ফর আস টু জয়েন দ্য ক্লাস। ক্লাসে যোগদান করার এটাই সময় অথবা এটাই উপযুক্ত সময়।
ইট ইজ টাইম টু স্টপ স্মোকিং, ধূমপান ত্যাগ করার এটাই উপযুক্ত সময় বা এটাই সময়, এরকম। রুল 3 পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেন। রুল 3 পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন। চলে আসেন রুল 4 এ। রুল 4, যেসব ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, যেসব ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, আপনারা জানেন যতগুলো পারফেক্ট টেন্স আছে, যতগুলো পারফেক্ট টেন্স আছে, সকল পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো পারফেক্ট টেন্স কয়টা আছে? পারফেক্ট টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। যতগুলো পারফেক্ট টেন্স আছে সকল পারফেক্ট টেন্সে ভার্বের কি হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। I have memorized the words just now. দেখেন এখানে আমি এইমাত্র শব্দগুলো মুখস্থ করেছি। এখানে দেখেন হ্যাভ আছে, হ্যাভের পরে ভার্বের কোন ফর্ম হয়েছে? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। আপনারা জানেন পারফেক্ট টেন্সে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, যেমনটি এখানে হয়েছে। I will have completed the work by 2025. এখানে উইল হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আসেন যতগুলো পেসিভ ভয়েস আছে, যতগুলো পেসিভ ভয়েস আছে সকল পেসিভ ভয়েসে মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যদি আমরা পেসিভ ভয়েস চিনতে পারি, পেসিভ ভয়েসগুলোতে মূল ভার্বটা অলওয়েজ পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন দেখেন ফুটবল ইজ প্লেড বাই মি, ফুটবল ইজ প্লেড বাই মি। দেখেন এখানে প্লেড এটা কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বে ইংরেজি বলা হয়, স্পোকেন এটা কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে যতগুলো পেসিভ ভয়েস আছে সকল পেসিভ ভয়েসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এখন চলুন আমরা একটু একটু জাস্ট অল্প করে আলোচনা করি পেসিভ ভয়েস আমরা কখন ইউজ করি, অ্যাক্টিভ ভয়েস কখন ইউজ করি, আর পেসিভ ভয়েস কখন ইউজ করি। আমরা যেহেতু বললাম যে পেসিভ ভয়েস হলেই মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তো আমাদের জানা প্রয়োজন আছে আমরা পেসিভটা আসলে কখন ইউজ করি, কোন ক্ষেত্রে ইউজ করি। একটু খেয়াল করেন। মনে করেন দ্য গার্ল প্লেড টেনিস ইয়েস্টারডে, মেয়েটি গতকাল টেনিস খেলেছিল। এই বাক্যের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল। ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে এখানে প্লেড। আচ্ছা বলেন তো এই প্লে মানে খেলা করা, খেলা করার কাজটা কে করেছে? খেলা করার কাজটা দ্য গার্ল করেছে। তার মানে দ্য গার্ল হচ্ছে এই কাজের কর্তা, দ্য গার্ল হচ্ছে এই কাজের কর্তা। তার মানে এখানে যে এই বাক্যে এই বাক্যটাতে যে সাবজেক্ট আছে দ্য গার্ল, দ্য গার্ল হচ্ছে দ্য গার্ল এই সাবজেক্টটা হচ্ছে কাজের কর্তা। তো সাবজেক্ট যদি কোন একটা বাক্যে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা যদি ওই ভার্বের কর্তা হয়, ওই কাজের কর্তা হয়, ওই বাক্যটা অ্যাক্টিভ ভয়েস হয়। ওই বাক্যটা আমরা অ্যাক্টিভ ভয়েসের স্টাইলে লিখি, অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার আমরা লিখি। পক্ষান্তরে পরের বাক্যটা দেখেন, দ্য ব্রিজ ওয়াজ রিপেয়ার্ড মেনি ইয়ার্স এগো। এই বাক্যতে খেয়াল করেন এই বাক্যতে সাবজেক্ট হচ্ছে দ্য ব্রিজ, এই বাক্যতে ভার্ব হচ্ছে ওয়াজ রিপেয়ার্ড। সাবজেক্ট হচ্ছে দ্য ব্রিজ, ভার্ব হচ্ছে ওয়াজ রিপেয়ার্ড। আপনারাই বলেন ব্রিজ কি কোনো কিছুকে মেরামত করে? সাবজেক্ট হচ্ছে এখানে দ্য ব্রিজ। ব্রিজ কি কোনো কিছুকে মেরামত করে নাকি ব্রিজকে মেরামত করা হয়? বুঝতেই পারছেন ব্রিজ কোনো কিছুকে মেরামত করে না, বরং ব্রিজকে মেরামত করা হয়। তার মানে এই বাক্যে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট কিন্তু এই ভার্বের কাজটার কর্তা নয়। এখানে আমি দেখেন পাশে লিখে দিয়েছি সাবজেক্ট ইজ নট দ্য ডুয়ার, মানে সাবজেক্ট এখানে কি নয়? কর্তা নয়। সাবজেক্ট যদি কর্তা না হয় তাহলে আমরা পেসিভ ভয়েস ইউজ করি। তার আমরা কি ইউজ করি? পেসিভ ভয়েস ইউজ করি। আর পেসিভ ভয়েসে কি হয়? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এখানে আমি কিছু অ্যাক্টিভ পেসিভের এক্সাম্পল দিয়েছি, একটু দেখে নেবেন আপনারা। আশা করছি পয়েন্টটা বুঝতে পেরেছেন। এরপর চলে আসেন মডাল ভার্বের পরে যদি বি ভার্ব থাকে, যদি মডাল ভার্বের পরে এই বি ওয়ার্ডটা থাকে অথবা হ্যাভ ওয়ার্ডটা থাকে, এর পরেও কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন দেখেন দ্য ব্রিজ মাস্ট বি রিপেয়ার্ড। এই বাক্যে দেখেন ব্রিজ আছে, মডাল আছে মাস্ট, এরপরটা কি আছে? বি আছে। তাহলে মডালের পরে যদি বি থাকে এরপর ভার্বটা কি হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এরপর আসেন মডাল ভার্বের পরে বি থাকলে কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। এখন আমরা দেখব মডাল ভার্বের পর যদি কখনো হ্যাভ ভার্ব থাকে, কি থাকে? হ্যাভ ভার্ব, তাহলেও কি হয়? ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন দেখেন দ্য স্ট্রিট ইজ ওয়েট, ওয়েট মানে ভেজা, রাস্তাটা ভেজা। ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। দেখেন তো এখানে মাস্ট হচ্ছে মডাল ভার্ব, তারপর একটা কি আছে? হ্যাভ আছে। মডালের পরে হ্যাভ থাকলে
এরপর ভার্বের কি হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, রেইনড। জন শুড হ্যাভ গন টু দ্য ফ্যাকাল্টি ইয়েস্টারডে। দেখেন তো এখানে শুড এর পরে মানে মডালের পরে একটা কি আছে? হ্যাভ আছে। এরপর ভার্বের কি হয়েছে? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। তাহলে মনে রাখতে হবে মডাল ভার্বের পরে বি ভার্ব থাকলেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, মডাল ভার্বের পরে হ্যাভ থাকলেও ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এরপরে চলে আসেন 4 নম্বর পয়েন্ট। কোন একটা ক্লাসে আমরা পজিটিভ ভার্ব নিয়ে আলাদা করে যদি সুযোগ হয় আলোচনা করার চেষ্টা করব। পজিটিভ ভার্বের আলাদা কিছু রুল আমাদেরকে জানতে হবে। এই বাক্যে দেখেন, যদি কখনো দেখেন যে একটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে একটা হ্যাভ বা গেট আছে, এই হ্যাভ বা গেটটা যে কোনো ফর্মে থাকতে পারে। এরপরে একটা অবজেক্ট আছে বস্তুবাচক সচরাচর, এরপর ভার্বটা কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এটা হচ্ছে আসলে পজিটিভ ভার্বের স্ট্রাকচার। আমরা বলছি এটা হচ্ছে পজিটিভ ভার্বের প্যাসিভ স্ট্রাকচার। এক্সাম্পল দেখেন, আই গট দ্য ওয়ার্ক ডান ইয়েস্টারডে। এর অর্থ হচ্ছে আমি গতকাল কাজটা করিয়েছিলাম। আমি গতকাল কাজটা করিয়েছিলাম। দেখেন তো এখানে সাবজেক্ট আছে আই, একটা গেট ভার্ব আছে মানে গেটের যে কোনো ফর্ম, এরপর একটা অবজেক্ট আছে, এরপর ভাবটা কি হয়ে গেল? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল। এরপর দেখেন, রানা গট দ্য বক্স রিপেয়ার্ড ইয়েস্টারডে। রানা গতকাল বক্সটি মেরামত করিয়েছিল। দেখেন এখানেও কি আছে? সাবজেক্ট হচ্ছে রানা, একটা গেট ভার্ব আছে পাস্ট ফর্মে, হ্যাঁ, এরপর একটা অবজেক্ট আছে বস্তুবাচক, ভার্বটা কি হয়ে গেল? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল। তার মানে হচ্ছে হ্যাভ অথবা গেটের পরে যদি একটা নিষ্ক্রিয় অথবা বস্তুবাচক একটা অবজেক্ট থাকে, এরপর ভার্বটা কি হয়? পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এটা হচ্ছে পজিটিভ ভার্বের একটা বিষয়। পজিটিভ ভার্ব নিয়ে যদি কখনো ডিটেলস আলোচনা হয় তখন একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে 5 নাম্বার পয়েন্ট মানে লাস্ট পয়েন্টটা আসেন, যদি কখনো দেখেন যে কোন একটা জায়গায় হেভিং আছে, বিং আছে, টু হ্যাভ আছে অথবা টু বি আছে, হেভিং, বিং, টু হ্যাভ, টু বি, এই শব্দগুলোর পরে যে ভার্বটা বসবে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন দেখেন, হেভিং ফিনিশ দ্য ওয়ার্ক হি ওয়েন্ট অ্যাওয়ে। দেখেন তো হেভিং এর পরে এখানে আমি ফিনিশড বলেছি, এই ফিনিশটা কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হেভিং, বিং, টু হ্যাভ, টু বি, এদের ঠিক পরে যে ভার্বটা বসবে সেটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। চলে আসেন রুল 5। আপনারা যারা আমার সাথে অনলাইনে যুক্ত আছেন, আপনারা এখন পর্যন্ত যা কিছু বলেছি বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে কমেন্ট করে জানান প্লিজ। রুল 5 দেখেন, যেসব ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হয়, যেসব ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হয়, রুল 5 এ প্রথমে খেয়াল করেন যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্স কয়টা আছে? কন্টিনিউয়াস টেন্স আছে 3টা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। যতগুলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এদের ক্ষেত্রে এইসব টেন্সে আমরা যে মূল ভার্ব ইউজ করি সেই মূল ভার্বটা অলওয়েজ কি হবে? আইএনজি যুক্ত হবে। যেমন দেখেন, দে আর এনজয়িং দ্য গেম নাও। এখানে এনজয়িং এটা কোন ফর্ম? আইএনজি ফর্ম। দে হ্যাভ বিন প্লেয়িং টেনিস ফর 2 আওয়ার্স। এখানে প্লেয়িংটা কোন ফর্ম? আইএনজি ফর্ম। আশা করছি বুঝতে পেরেছেন। তার মানে সকল কন্টিনিউয়াস টেন্সে এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বটা আইএনজি যুক্ত অবস্থায় বসে। রুল 5 এর 2 নম্বর পয়েন্টটা খেয়াল করেন। এখানে দেখেন, প্রেপোজিশনের পরে, আপনারা নিশ্চয়ই প্রেপোজিশন চিনেন, তারপর একটু আমরা এখানে কিছু প্রেপোজিশন লিখে দিয়েছি বোঝার জন্য। ইন, অ্যাট, অন, এরকম যে প্রেপোজিশনগুলো আছে, হ্যাঁ, প্রেপোজিশনের পরে যে ভার্বটা বসবে, প্রেপোজিশনের পরে যে ভার্বটা বসবে সেটা কি হবে? আইএনজি যুক্ত হবে। যেমন দেখেন, যদি প্রেপোজিশনের পরে কোনো ভার্ব বসে সেই ভার্বটা কি হয়? আইএনজি যুক্ত হয়। যেমন দেখেন, হি প্লেড ফুটবল ইনস্টিড অফ স্টাডিং। দেখেন তো এখানে একটা অফ আছে না? তাহলে অফের পরে যে ভার্বটা বসবে সেটা কি হবে? আইএনজি যুক্ত হবে। স্টাডিং এখানে কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। হি সাকসিডেড ইন কিলিং দ্য টাইগার। দেখেন তো, হি সাকসিডেড মানে সে সফল হয়েছিল, ইনটা প্রেপোজিশন, তাহলে এর পরে ভার্বটা কি হবে? আইএনজি যুক্ত হবে। কিলিং, আইএনজি যুক্ত হয়ে গেল।
আশা করছি আপনারা এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। তার মানে প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব বসে সেটা কি হয়? আইএনজি যুক্ত হয়। এরপর আসেন জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল। আপনারা নিশ্চয়ই জানেন জিরান্ড মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, যেটা নাউনের মতো কাজ করে। জিরান্ড মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, যেটা নাউনের মতো কাজ করে। তো জিরান্ড মানে তো আইএনজি, বুঝতেই পারছেন। মনে করেন স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, তাহলে স্মোকিংটা হচ্ছে এখানে নাউনের মতো কাজ করছে, মানে স্মোক ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা জিরান্ড হয়ে গেল, এটা নাউনের মতো কাজ করছে। সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইমিং শব্দটা দেখেন এখানে সুইমের সাথে আইএনজি হয়ে সুইমিং হয়েছে, এটা নাউনের মতো কাজ করছে, মানে জিরান্ড হিসেবে কাজ করছে। তার মানে জিরান্ড মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি। আর প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা যা বুঝি সেখানেও কি হয়, মূল ভাবটা আইএনজি যুক্ত হয়। যেমন দেখেন সিইং দ্য পুলিশ দ্য থিফ র্যান অ্যাওয়ে, এখানে সিইং এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে দুইটা ক্ষেত্রে আমরা আইএনজি দেখতে পাই, এটা হচ্ছে জিরান, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। জিরান মানে হচ্ছে যেটা নাউনের কাজ করে, আর প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে যেটা অনেক সময় অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন দেখেন আই স আ ক্রাইং বেবি ইয়েস্টারডে, কেমন বেবি? ক্রাইং বেবি। তাহলে ক্রাই থেকে ক্রাইং হয়েছে, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। আশা করছি বুঝতে পেরেছেন। 4 নম্বর পয়েন্টে আসেন। এই পয়েন্টগুলো একটু মনে রাখা খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষার জন্য খুব জরুরি, অনেক সময় পরীক্ষায় দেখা যায়। কিছু ফ্রেজ এখানে দেয়া আছে, দেখেন ইট ইজ অফ নো ইউজ, ইট ইজ ওয়ার্থ অফ, ইট ইজ নো গুড, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, get used to, be used to, despite, prefer to, with an eye to, addicted to, be adverse to, be opposed to, object to, confess to, contribute to, in addition to, get round to। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টু আছে, তাই না? উইথ আ ভিউ টু, টু আছে না? লুক ফরওয়ার্ড টু, টু আছে। গেট ইউজ টু, টু আছে। বি ইউজ টু, এখনো টু আছে। এরকম এখানে যতগুলো ওয়ার্ড দেখতে পাচ্ছেন বা ফ্রেজ দেখতে পাচ্ছেন, এদের ঠিক পরে যদি কোনো ভার্ব বসে সেই ভার্বটা কি হবে? আইএনজি যুক্ত হবে। এদের ঠিক পরে যদি কোনো ভার্ব বসে সেই ভার্বটা আইএনজি যুক্ত হবে। আশা করছি বুঝতে পেরেছেন। বিথিরানী, জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের পার্থক্যটা আমরা আসলে কোনো একটা ক্লাসে আলাদা করে আলোচনা করতে হবে। এই রাইট ফর্ম ভার্বের ক্লাসে এটা আলোচনা করা একটু কঠিন। হ্যাঁ, আমি জাস্ট বোঝাতে চেষ্টা করেছি যে জিরান্ড মানেই হচ্ছে আইএনজি, আবার প্রেজেন্ট পার্টিসিপল মানেই হচ্ছে আইএনজি, শুধু এতটুকু বোঝানোর চেষ্টা করেছি। এটা পার্থক্য নিয়ে আলোচনা করতে হলে আমাদের নিশ্চয়ই অন্য কোনো ক্লাস আলোচনা করতে হবে। তাহলে আমি যে কথা বলছিলাম, এখানে যে ফ্রেজগুলো আছে ইট ইজ অফ নো ইউজ থেকে শুরু করে গেট রাউন্ড টু পর্যন্ত, এই বেশিরভাগ ফ্রেজগুলোর লাস্টে দেখেন টু আছে। লাস্টে কি আছে? টু আছে। নর্মাল সেন্সে কিন্তু টু এর পরে ভার্বের বেস ফর্ম হওয়ার কথা। নর্মালি মনে করেন, আমি একটু এক্সাম্পল দিই, একটু খেয়াল করেন সবাই। মনে করেন আই ওয়ান্ট টু প্লে, আই ওয়ান্ট টু প্লে, দেখেন টু আছে না? এই টুটাকে বলা হয় ইনফিনিটিভ টু। টুটাকে কি বলে? ইনফিনিটিভ টু বলে। টুটাকে বলা হয় ইনফিনিটিভ টু। তাহলে এই টু এর পরে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। এই যে প্লে বসছে, প্লেটা কোন হচ্ছে কোন ফর্ম? বেস ফর্ম। টু এর পরে ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম হয়। এই টুটাকে বলা হয় ইনফিনিটিভ টু। টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। কেমন? তো আমরা এই এই রুলটাতে, এই 4 নাম্বার রুলটাতে এরকম অনেকগুলো টু পেয়েছি। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, এরকম অনেকগুলো টু পেয়েছি যাদের পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে নর্মালি টু এর পরে কি হওয়ার কথা? বেস ফর্ম হওয়ার কথা। কিন্তু এখানে এই রুলে আমরা যেসব টু পেয়েছি তাদের পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। এই পয়েন্টটা আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে কমেন্ট করে প্লিজ জানান। এক্সাম্পল দেখেন, ইট ইজ নো গুড প্লেইং অ্যাট দ্য টাইম অফ স্টাডি। তো দেখেন ইট ইজ নো গুড, এই ফ্রেজটার পরে যদি কোনো ভার্ব বসে সেটা কি হবে? আইএনজি যুক্ত হবে, যেমন প্লেইং হয়েছে। ইট ইজ অফ নো ইউজ, এখানে গোয়িং আইএনজি যুক্ত হয়েছে। আই ওয়েন্ট টু দ্য বুক স্টল উইথ আ ভিউ টু, দেখেন এখানে উইথ আ ভিউ টু আছে। তারপরে ভার্বের সাথে কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। আই ওয়েন্ট টু দ্য বুক স্টল, আমি বুক স্টলে গিয়েছিলাম উইথ আ ভিউ টু বাইং সাম বুকস, কিছু বই কেনার উদ্দেশ্যে। আই লুকড ফরওয়ার্ড টু, এখানে দেখেন লুকড ফরওয়ার্ড টু আছে। লুকড ফরওয়ার্ড টু এর পরের ভার্বের সাথে কি হয়েছে? আইএনজি হয়েছে। রিসিভিং, আই লুকড ফরওয়ার্ড টু রিসিভিং মাই আঙ্কেল ইয়েস্টারডে।
আই ওয়াজ ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং, দেখেন ইউজ টুর আগে একটা কি আছে, ওয়াজ আছে, বি ভার্ব আছে, এরপর ভার্বের সাথে কি হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। দ্য বয় গট ইউজ টু প্লেইং টেনিস, দেখেন তো এখানে ইউজ টুর আগে এটা কি আছে, গট আছে, এরপর ভার্বের সাথে কি হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে। আমরা কিন্তু এই ইউজ টু এর রোলটা প্রথম দিকেও পড়েছিলাম, তখন বলেছিলাম যে শুধু ইউজ টু থাকলে ভার্বের বেস ফর্ম হয়। যেমন দেখেন আই ইউজ টু প্লে ফুটবল ইন মাই বয়হুড, তাহলে শুধু ইউজ টু থাকলে বেস ফর্ম হবে। আর যদি ইউজ টুর আগে গেট থাকে অথবা বি ভার্ব থাকে, তাহলে ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। আশা করছি আপনারা এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। এখন পর্যন্ত যারা আমার সাথে অনলাইনে যুক্ত আছেন তারা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেন যে আমরা যে রুলগুলো নিয়ে কথা বলেছি এগুলো আপনার কাছে ক্লিয়ার হয়েছে কিনা, বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, আমরা এখন কথা বলবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে। আমরা এখন যে টপিক নিয়ে কথা বলবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কেমন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে হচ্ছে আসলে একটা সাবজেক্ট কেমন হলে ভার্ব কেমন হয়, সাবজেক্ট কেমন হলে ভার্ব কেমন হয়, তাদের মধ্যে যে এগ্রিমেন্ট, তাদের মধ্যে যে চুক্তি, এটাকে আমরা বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখানে কিছু কথা আছে বেসিক, একটু দেখে নিতে হবে কথাগুলো। বেসিক কিছু কথা আছে, এই কথাগুলো একটু দেখে নিতে হবে। একটু দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখতে হলে প্রথমেই যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা সিঙ্গুলার ভার্ব কাকে বলি। সিঙ্গুলার ভার্ব আমরা কাকে বলি, একটা বাক্যে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়, আমরা ভার্বের যে ফর্মটা ইউজ করি, ভার্বের যে রূপটা আমরা ইউজ করি, সেটাকে আমরা বলি সিঙ্গুলার ভার্ব। মনে করেন দ্য গার্ল ইজ ইনোসেন্ট, কেমন, দ্য গার্লের জন্য আমি এখানে ইজ বসিয়েছি, আর না বসিয়ে কি বসিয়েছি, ইজ বসিয়েছি। এই ইজটা আমরা কার জন্য বসিয়েছি, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের জন্য বসিয়েছি। সেজন্য এই ইজ ভার্বটাকে আমরা বলবো এটা হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব। কি ভার্ব এটা, সিঙ্গুলার ভার্ব। দ্য বয় প্লেইজ ফুটবল এভরিডে, দ্য বয়টা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, দ্য বয়ের জন্য আমরা এখানে প্লে না বসিয়ে কি বসিয়েছি, প্লেইজ বসিয়েছি, অ্যাজ বাই ইএস বসিয়েছি। প্লেইজ ভার্বটাকে আমরা বলবো কি ভার্ব, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তার মানে একটা সরি, একটা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা ভার্বের যে রূপটা ব্যবহার করি, ভার্বের যে ফর্মটা ব্যবহার করি, সেই ফর্মটাকে আমরা বলি সিঙ্গুলার ভার্ব। কি বলি আমরা সেটাকে, সিঙ্গুলার ভার্ব বলি। মনে করেন রহিম হ্যাজ এ ব্লু পেন, হ্যাঁ, রহিম হ্যাজ এ ব্লু পেন। এখানে আমরা রহিমের জন্য হ্যাভ না বসিয়ে কি বসিয়েছি, হ্যাজ বসিয়েছি। এই হ্যাজটাকে আমরা বলবো সিঙ্গুলার ভার্ব। মাই ফাদার ওয়াজ টায়ার্ড ইয়েস্টারডে, মাই ফাদারের জন্য ওয়ার না বসিয়ে আমরা কি বসালাম, ওয়াজ বসালাম। তাহলে ওয়াজটাকে আমরা বলবো সিঙ্গুলার ভার্ব। এক কথায় থার্ড পারসন সিঙ্গুলারের জন্য আমরা ভার্বের যে ফর্মটা বসাই, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য আমরা ভার্বের যে ফর্মটা বসাই, সেটাকে আমরা বলবো সিঙ্গুলার ভার্ব। তাহলে বলেন তো, আর সিঙ্গুলার ভার্বের উল্টা হচ্ছে প্লুরাল ভার্ব। সিঙ্গুলার ভার্বের উল্টাটা হচ্ছে কি ভার্ব, প্লুরাল ভার্ব। একটু খেয়াল করেন, বি ভার্ব, হ্যাঁ, বি ভার্বের মধ্যে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ইজ বসানো হয়, আর প্লুরালের জন্য কি বসানো হয়, আর বসানো হয়। তাহলে ইজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আরটা হচ্ছে প্লুরাল ভার্ব। পাস্ট টেন্সের ক্ষেত্রে
থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য ওয়াজ বসানো হয়, আর প্লুরালের জন্য কি বসানো হয়? অয়ার বসানো হয়। তাহলে বুঝতেই পারছেন ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব এবং অয়ারটা হচ্ছে প্লুরাল ভার্ব। হ্যাভ ভার্বের ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য আমরা কি বসাই? হ্যাজ বসাই। আর প্লুরালের জন্য আমরা কি বসাই? হ্যাভ বসাই। তাহলে আমরা বলবো হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর হ্যাভটা হচ্ছে প্লুরাল ভার্ব। আশা করছি এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। এরপর আসেন, একটা ভার্ব মনে করেন ডু। হ্যাঁ, তো থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয় সাবজেক্ট, তখন আমরা কি ইউজ করি? অ্যাজ বাই ইএস যুক্ত করি। তখন ডোটা কি হয়? ডাস হয়। তো এই ডাসটাকে আমরা বলবো এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। আর যখন অ্যাজ বাই ইএস যুক্ত হলো না, তখন এটা আমরা ডু লিখবো। মনে করেন হি ডাস, কিন্তু দে হলে কি হবে? দে ডু হবে। তাহলে হি এর জন্য ডাস হলো, দের জন্য কি হলো? ডু হলো। তাহলে ডাসটাকে আমরা বলবো সিঙ্গুলার ভার্ব, আর ডুটাকে আমরা বলবো প্লুরাল ভার্ব। মনে করেন রহিম প্লেইস ফুটবল। রহিমের জন্য প্লেইস বললাম, এস বাই এস যুক্ত করলাম। এই প্লেইস ভার্বটাকে আমরা বলবো সিঙ্গুলার ভার্ব। আর বললাম যে দে প্লে, দের জন্য প্লে বললাম, তাহলে প্লে ভার্বটাকে আমরা বলবো প্লুরাল ভার্ব। কেমন? মানে সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্বটা হচ্ছে ঠিক এরকম আর কি। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে কোনো ভার্বের সাথে যদি এস বাই ইএস যুক্ত থাকে, আপনাকে বুঝে নিতে হবে ওই ভার্বটা হচ্ছে আসলে কি ভার্ব? ওই ভার্বটা হচ্ছে আসলে সিঙ্গুলার ভার্ব। আমরা রুলে চলে যাচ্ছি, একটু দেখেন। রুল 1-এ অনেকগুলো ওয়ার্ড দেওয়া আছে। এনি যুক্ত ওয়ার্ড, এনির পরে সিঙ্গুলার নাউন অথবা আনকাউন্টেবল নাউন। মনে করেন এনি যুক্ত ওয়ার্ড শব্দ মানে হচ্ছে এনিবডি, এনিওয়ান, এনিথিং, এনি স্টুডেন্ট। তাহলে এনির সাথে যদি কোনো এরকম ওয়ার্ড যুক্ত থাকে, হ্যাঁ, বিথিরানী, অবন্তিকা, আপনি ভালো বলেছেন। ফার্স্ট পার্সনের জন্য ডু বসে। হ্যাঁ, ভেরি গুড। ফার্স্ট পার্সনের জন্য ডু বসে। তবে ফার্স্ট পার্সন তো আসলে একটাই সাবজেক্ট, আই এবং উই, তাই না? ফার্স্ট পার্সনের মতো দুইটাই সাবজেক্ট পাই আমরা, একটা হচ্ছে আই, একটা হচ্ছে উই। তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এগুলো হচ্ছে আসলে আমরা আলাদা করে মনে রাখবো। ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনের জন্য কোনটা বসছে এটা আমরা আলাদা করে মনে রাখবো। তো এটাকে বাদ দিলে অন্য যেগুলো আছে, সেটা নিয়েই আমরা মূলত আলোচনা করি। কারণ হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এদের সাবজেক্ট সংখ্যা খুবই সীমিত। ফার্স্ট পার্সনের মাত্র হচ্ছে দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে আই, একটা হচ্ছে উই। সেকেন্ড পার্সন মাত্র হচ্ছে একটা সাবজেক্ট, ইউ। তো এই তিনটা সাবজেক্টকে বাদ দিলে থার্ড পার্সনের সাবজেক্টের সংখ্যা অসংখ্য। সেই জন্য থার্ড পার্সন গুলো নিয়ে আমরা খুব চিন্তা করছি। থার্ড পার্সনে কোনটা সিঙ্গুলার, কোনটা প্লুরাল, সেটা নিয়ে আমরা কথা বলছি। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, কি বললাম এখানে? এনি যুক্ত শব্দ। এনি যুক্ত শব্দ মানে আমরা বোঝাতে চাচ্ছি এনিবডি, এনিওয়ান, এনিথিং। অথবা এনির পরে যদি কোনো একটা সিঙ্গুলার নাউন থাকে অথবা আনকাউন্টেবল নাউন থাকে, এনি স্টুডেন্ট। তার মানে এইরকম এনি যুক্ত কোনো শব্দ থাকলে সেই সাবজেক্টটাকে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার মনে করব। এনি যুক্ত শব্দের ক্ষেত্রে সেই সাবজেক্টটাকে আমরা কি মনে করব? থার্ড পার্সন সিঙ্গুলার মনে করব। তার মানে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। যেমন দেখেন, এনি স্টুডেন্ট ইজ এলিজিবল ফর দিস। তাহলে এনি স্টুডেন্টের জন্য কি হয়েছে? আর না হয়ে ইজ হয়েছে। তাহলে আমরা বললাম যে এই ইজটা হচ্ছে কি ভার্ব? সিঙ্গুলার ভার্ব। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে আসেন নো যুক্ত শব্দ। নো যুক্ত শব্দ, নো যুক্ত শব্দ মানে মনে করেন এখানে নো বডি ইউজ করি আমরা, নো ওয়ান ইউজ করি, নাথিং ইউজ করি। হ্যাঁ, অথবা নো এর পরে একটা সিঙ্গুলার নাউন। নো এর পরে সিঙ্গুলার নাউন মানে হচ্ছে মনে করেন নো ম্যান, সিঙ্গুলার নাউন। অথবা নো এর পরে আনকাউন্টেবল নাউন, মনে করেন নো রাইস। হ্যাঁ, তো এরকম যদি কোনো সাবজেক্ট দেখতে পাই, সেই সাবজেক্টটাকে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার মনে করে নিব। ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। যেমন দেখেন, নাথিং ইজ সার্টেইন। এখানে আমরা আর না বসিয়ে ইজ বসালাম, তাহলে আমরা ইজটাকে বলবো সিঙ্গুলার ভার্ব। নো গার্ল ইজ প্রেজেন্ট টুডে। নো গার্ল, আর না বসিয়ে কি বসিয়েছি? ইজ বসিয়েছি। ঠিক একই রকম, এই পুরো রুলটাই হচ্ছে এরকম। একইভাবে সামবডি, সামওয়ান, সামথিং, এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং, এরকম যে শব্দগুলো আছে এরা সবাই থার্ড পার্সন সিঙ্গুলার হিসেবে কাজ করে। এদের জন্য কি বসে? সিঙ্গুলার ভার্ব বসে। কি ভার্ব বসে? সিঙ্গুলার ভার্ব বসে। এছাড়া যদি কখনো আমরা দেখি যে ইচ এর পরে একটা সিঙ্গুলার নাউন আছে,
যেমন ইচ বয়, ইচ স্টুডেন্ট, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। হ্যাঁ, এরকম যদি দেখি যে আমরা ইচ এর পরে কোনো একটা কি আছে, সিঙ্গুলার নাউন আছে, তাহলে আমরা ওই সাবজেক্টটাও কেউ কি মনে করব, থার্ড পারসন সিঙ্গুলার মনে করব, তাদের জন্য কি বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে। যেমন দেখেন ইজ নিউ ডে ইজ ডিফারেন্ট, তাহলে ইচ নিউ ডে এখানে আর না হয়ে কি হয়েছে, ইজ হয়েছে। আমরা বলবো যে এই ইজটা হচ্ছে কি ভার্ব, সিঙ্গুলার ভার্ব। এখানে খুব ইম্পর্টেন্ট রোল আছে, খুবই ইম্পর্টেন্ট। কেন এটা একটু কনফিউজিং সেজন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় দেখা যায় ইম্পর্টেন্ট রোল এটা। যখন দেখবেন আইদার অফ আছে, কি আছে, আইদার অফ, ফাহাদ ফারদিন ইচ বয়েজ হবে না, ইচ বয় হবে। কেমন, আপনি যেটা লিখেছেন সেটা ঠিক আছে, ইচ বয়েজ হবে না, কি হবে, ইচ বয় হ্যাজ গট এ প্রাইজ হবে। ইচ এর পরে নাউনটা কি হবে, সিঙ্গুলার হবে, ইচ বয়েজ হতে পারে না। যদি লিখতে হয় কি লিখতে হবে, ইচ বয় হ্যাজ গট এ প্রাইজ, এরকম লিখতে হবে। তো দেখেন আমরা কি বলছিলাম যে আইদার অফ, আইদার অফ এর পরে একটা যদি প্লোরাল নাউন বা প্রোনাউন থাকে, আইদার অফ এর পরে যদি একটা প্লোরাল নাউন বা প্রোনাউন থাকে, অথবা নাইদার অফ এর পরে যদি একটা প্লোরাল নাউন বা প্রোনাউন থাকে, ভালো করে বুঝেন, আইদার অফ অথবা নাইদার অফ, আইদার অফ অথবা নাইদার অফ, এদের পরে যদি প্লোরাল নাউন বা প্রোনাউন থাকে, ভার্বটা হবে সিঙ্গুলার। আইদার অফ নাইদার অফ, এদের পরে নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে, কিন্তু ভার্বটা কি হবে, ভার্বটা হবে সিঙ্গুলার। এটা যেহেতু এখানে প্লুরাল, মানে নাউনটা প্লুরাল, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, সেজন্য এটা খুব কনফিউজিং, এটা মনে রাখা খুব ইম্পর্টেন্ট। কেমন, যেমন দেখেন এই এক্সাম্পলগুলো খেয়াল করেন, আইদার অফ দ্য চিলড্রেন, এই এক্সাম্পলগুলো খেয়াল করেন, আইদার অফ দ্য চিলড্রেন। আপনারা নিশ্চয়ই জানেন, তো দেখেন আইদার অফ এর পরে একটা বহুবচন নাউন আছে, কিন্তু আমরা ভার্বটা কি বসিয়েছি, ইজ বসিয়েছি, মানে ভার্বটা আমরা সিঙ্গুলার বসিয়েছি। আইদার অফ দ্য চিলড্রেন ইজ কোয়াইট ক্যাপেবল অফ লুকিং আফটার দ্য বেবি, যে কোনো শিশুই বেবিটাকে দেখাশোনা করতে সক্ষম। এরপরে দেখেন নাইদার অফ মাই সিস্টার্স ইজ ম্যারিড, দেখেন তো নাইদার অফ আছে, নাইদার অফ এর পরে মাই সিস্টার্স, সিস্টার্সটা প্লোরাল, কিন্তু ভার্বটা কি হয়েছে, সিঙ্গুলার। নাইদার অফ মাই সিস্টার্স ইজ ম্যারিড, তাহলে নাইদার অফ এর পরে নাউনটা হয় প্লোরাল, কিন্তু ভার্বটা হয় সিঙ্গুলার। এই রুলটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। তাহলে এটা ছোট টেস্ট হয়ে যাক, দেখি পারেন কিনা আপনারা। Neither of my students বলেন এখানে কি হবে, neither of my students have হবে নাকি has হবে, বলেন তো কোনটা হবে। বললাম যে আইদার অফ এবং নাইদার অফ এর পরে নাউনটা হয় প্লুরাল, কিন্তু ভার্বটা হয় সিঙ্গুলার। তাহলে এখানে নাইদার অফ মাই স্টুডেন্টস কি হবে, হ্যাভ হবে নাকি হ্যাজ হবে, দ্রুত উত্তর করেন। আমি দেখতে পাচ্ছি বিথিরানী অবন্তিকা উত্তর করেছেন, উনি বলছেন যে হ্যাজ হবে। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন এখানে হ্যাভ এবং হ্যাজের মধ্যে হ্যাজটাকে আমরা বলি সিঙ্গুলার ভার্ব, আর হ্যাভটাকে আমরা বলি প্লুরাল ভার্ব। হ্যাঁ, তো যেহেতু নাইদার অফ এর পরে নাউনটা প্লুরাল কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে, সেজন্য উত্তর কি হবে, এখানে হ্যাজ হবে। ধন্যবাদ বিথিরানী, আপনি সঠিক উত্তর দিয়েছেন। তাহলে উত্তরটা এখানে কি হবে, হ্যাজ হবে। আশা করছি এই পয়েন্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে। রুল 2 তে আসেন। মনে করেন দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হলো, কিরকম, করিম অ্যান্ড রহিম, এখানে ব্যক্তি কয়জন, এই এক্সাম্পলটা খেয়াল করেন, করিম অ্যান্ড রহিম, এখানে করিম একটা রহিম একটা, দুটো সাবজেক্ট। দুটো সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয়, জেনারেলি আমরা ভার্বটা কি করি, প্লুরাল করি। যেমন দেখেন করিম অ্যান্ড রহিম আর মাই ফ্রেন্ডস, আর হয়েছে রিনা অ্যান্ড মিনা,
প্লে টেনিস এভরি মর্নিং। রিনায়ন মিলার জন্য আমরা এখানে কি করি নাই, প্লেস করি নাই, কি করেছি, প্লে করেছি। তার মানে দুটো সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয়, সেই সাবজেক্ট দুটো একত্রে আমরা কি মনে করব, প্লুরাল মনে করব। তাই ভাবটাও কি হবে, প্লুরাল হবে। আশা করছি বুঝতে পেরেছেন। রুল 2 এর 1 নাম্বার, রুল 2 এর 1 নাম্বার একটা এক্সেপশনাল পয়েন্ট আছে, খেয়াল করেন। মনে করেন দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চিফ গেস্ট। ভালো করে বুঝেন, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চিফ গেস্ট। দেখেন দুটো সাবজেক্টকে আমরা কি করেছি, অ্যান্ড দিয়ে যুক্ত করেছি। একটা হচ্ছে দ্য প্রিন্সিপাল, আর একটা হচ্ছে দ্য চিফ গেস্ট। এরকম দুটো সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয়, আপনি দেখেন যে দুটোর আগে কি আছে, ডিটারমিনার আছে। ডিটারমিনার মানে হচ্ছে নির্দেশক। মনে করেন আর্টিকেল হচ্ছে এক ধরনের ডিটারমিনার। হ্যাঁ, মনে করেন যে আপাতত মনে করেন যে দা আছে। যদি কেউ ডিটারমিনার কি জিনিস না বুঝেন, উনি আপাতত মনে করেন যে দুটো সাবজেক্ট এন্ড দিয়ে যুক্ত হলো, দুটোর আগে আর্টিকেল দা আছে, অথবা অন্য কোনো একটা ডিটারমিনার আছে। তো আপনাকে বুঝে নিতে হবে এখানে এখানে প্রিন্সিপাল একজন ব্যক্তি, চিফ গেস্ট আর একজন ব্যক্তি। এখানে ব্যক্তি কয়জন, এখানে ব্যক্তি হচ্ছে দুজন। এন্ড দিয়ে যুক্ত হলো ব্যক্তি এখানে কয়জন, দুজন। দা প্রিন্সিপাল একজন ব্যক্তি, দা চিফ গেস্ট একজন ব্যক্তি। তার মানে এখানে সাবজেক্টটা কি হবে, সাবজেক্টটাকে আমরা কি মনে করব, প্লুরাল মনে করব। তাই ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। যেমন দেখেন, দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চিফ গেস্ট আর কামিং। তাহলে সহজ কথা, যখন দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হলো, দুটোর আগে কি আছে, ডিটারমিনার বা দা আর্টিকেল দা আছে, তখন আপনাকে বুঝে নিতে হবে এখানে ব্যক্তি দুজন, তাই ভার্বটা প্লুরাল হবে। কিন্তু খেয়াল করেন, দ্য প্রিন্সিপাল অ্যান্ড চিফ গেস্ট, আমি যদি আমাদের কলেজের কথা বলি, আমাদের কলেজে বেশিরভাগ প্রোগ্রামেই প্রিন্সিপাল চিফ গেস্ট থাকেন। আমাদের কলেজে বেশিরভাগ প্রোগ্রামেই প্রিন্সিপাল চিফ গেস্ট থাকেন। তার মানে যিনি প্রিন্সিপাল তিনি চিফ গেস্ট, যিনি প্রিন্সিপাল তিনি চিফ গেস্ট। তার মানে এখানে মানুষ কয়জন, দুজন, সরি একজন। তাহলে দেখেন তো, দ্য প্রিন্সিপাল অ্যান্ড চিফ গেস্ট। খেয়াল করেন এখানে আর্টিকেল দা কয়বার আছে, আর্টিকেল দা এখানে আছে কয়বার, একবার। ভালো করে বুঝেন, আর্টিকেল দেখানো আছে একবার। আর আর্টিকেল দা এখানে কয়বার ছিল, দেখেন উপরটাতে এখানে ছিল কয়বার, দুইবার। দ্য প্রিন্সিপাল অ্যান্ড চিফ গেস্ট, যদি আর্টিকেল দা অথবা অন্য কোনো ডিটারমিনার একবার থাকে, আপনাকে বুঝে নিতে হবে এখানে যিনি প্রিন্সিপাল তিনি হচ্ছেন কে, চিফ গেস্ট। মানুষ কয়জন, একজন। ওয়ার্ড দুইটা কিন্তু মানুষ একজন, তাই এখানে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে দ্য প্রিন্সিপাল অ্যান্ড চিফ গেস্ট ইজ কামিং। তাহলে এই বাক্য এবং এই বাক্য একটু খেয়াল করলে আশা করছি পয়েন্টটা বুঝতে পারবে। এই পয়েন্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেন প্লিজ। এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দেন। মনে করেন দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হলো, দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হলো। এখন সরি, হ্যাঁ, দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হলো, এই সাবজেক্ট দুটো একত্রিত হয়ে একই আইডিয়া প্রকাশ করছে। সাবজেক্ট দুটো একত্রিত হয়ে কি করছে, একই আইডিয়া প্রকাশ করছে। তাহলে অ্যান্ড দিয়ে সাবজেক্ট দুটো যুক্ত হওয়া সত্ত্বেও যদি একই আইডিয়া প্রকাশ করে, আপনাকে বুঝে নিতে হবে এই সাবজেক্টটা সিঙ্গুলারের মতো কাজ করবে। তাই ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। মনে করেন ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। আপনারাই আমাকে বলেন, এখানে ব্রেড এবং বাটার দুইটা কি আলাদা খাবারের নাম, নাকি দুইটা মিলে একটা খাবারের নাম? এখানে ব্রেড এন্ড বাটার দুইটা মিলে হচ্ছে একটা খাবারের নাম। আচ্ছা, আমরা যখন ব্রেড এন্ড বাটার খাই, আমরা কি প্রথমে এক টুকরা ব্রেড খেয়ে ফেলি, পরে এক চামচ বাটার খাই, এরকম করে খাই? নিশ্চয়ই খাই না। আমরা কি করি, ব্রেড এবং বাটারকে একত্র করে একটা খাবারের মতো করে খাই। তার মানে ব্রেড এবং বাটার দুটো জিনিস মিলিত হয়ে একটা খাবার হয়ে গেল। সেজন্য এই ব্রেড এন্ড বাটার দুটো সাবজেক্ট এন্ড দিয়ে যুক্ত হওয়া সত্ত্বেও আমরা এটাকে সিঙ্গুলার মনে করব। তাই ভাবটা কি হবে, সিঙ্গুলার হবে। যেমন দেখেন, ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ফুড। আশা করছি বুঝতে পেরেছেন। একইভাবে স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস। মনে রাখতে হবে, যে স্লো সেই স্টেডি। স্লো মানে হচ্ছে ধীর, স্লো মানে ধীর, আর স্টেডি মানে হচ্ছে স্থির। এখন যে ব্যক্তি স্লো
সেই ব্যক্তিকে কি হইতে হবে? এসটিডি হইতে হবে। যে স্লো সে যদি কি হয়? এসটিডি হয়, তাহলে কি হবে? প্রতিযোগিতায় জয়লাভ করা যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো এখানে এই সাবজেক্ট দুটো অ্যান্ড দিয়ে যুক্ত হওয়া সত্ত্বেও এই দুটো সাবজেক্টকে আমরা একাত্মবোধক মনে করেছি। দুইটা বিষয় একাত্মবোধক মনে করেছি, সেজন্য এটাকে আমরা সিঙ্গুলার মনে করলাম। তাই ভার্বটা কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে, উইন্স হয়েছে। কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে এটা ব্যতিক্রম। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। টাইম মানে সময়, টাইড মানে স্রোত। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই সাবজেক্টটাকে একাত্মবোধক মনে করা যাবে না, এই সাবজেক্টটাকে প্লুরাল মনে করতে হবে। তাই ভার্বটাও কি হয়েছে? প্লুরাল হয়েছে, মানে এস বাই এস যুক্ত হয় নাই। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে চলে আসেন, এমন কিছু ওয়ার্ড বা ফ্রেজ আছে, এই ফ্রেজগুলো দেখতে আমাদের প্লুরাল মনে হয়, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। এই ফ্রেজগুলোকে দেখতে প্লুরাল মনে হতে পারে, কিন্তু ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। যেমন দেখেন, ফিজিক্স একটা সাবজেক্টের নাম, তাহলে ফিজিক্স ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট। গালিভার্স ট্রাভেলস ইজ এ ফেমাস বুক। গালিভার্স ট্রাভেলস একটা বইয়ের নাম, যদিও এখানে এস যুক্ত করা আছে, একটা বইয়ের নাম, তাই ভাবটা কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। এরকম আর কি, দেখে নেবেন। আশা করছি এই পয়েন্টটা বুঝতে পারছেন। যদি কখনো দেখেন যে কোন একটা ক্লজ বাক্যের সাবজেক্ট হয়েছে, কোন একটা ক্লজ বাক্যের সাবজেক্ট হয়েছে, যেমন দেখেন, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি। এখানে দ্যাট হি ইজ অনেস্ট, এই পুরো ক্লজটা বাক্যের সাবজেক্ট হয়েছে। তাহলে এই পুরো ক্লজ যদি বাক্যের সাবজেক্ট হয়, সেটাকে আপনি সিঙ্গুলার মনে করবেন, তাই ভাবটা কি হয়েছে? দেখেন এখানে ইজ হয়েছে। কখনো জিরার্ন যদি বাক্যের সাবজেক্ট হয়, সেটাকেও আপনি সিঙ্গুলার মনে করবেন। যেমন দেখেন, ডায়েটিং ইজ ভেরি পপুলার টুডে। জিরার্ন মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। কখনো যদি দেখেন যে ভার্ব প্লাস আইএনজি বাক্যের সাবজেক্ট হয়েছে, সেটাকে আপনি সিঙ্গুলার মনে করবেন, ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। যেমন দেখেন, ডায়েটিং ইজ ভেরি পপুলার টুডে। ডায়েটিং এর জন্য আমরা এখানে কি বসিয়েছি? ইজ বসিয়েছি। একইভাবে কখনো যদি কোনো ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, কখনো যদি ইনফিনিটিভ বাক্যের সাবজেক্ট হয়, সেটাকেও আমরা সিঙ্গুলার মনে করব। যেমন দেখেন, টু আর ইজ হিউম্যান। টু এর পরে একটা ভার্ব আছে আর, এটাকে আমরা সিঙ্গুলার মনে করলাম, এই সাবজেক্টটাকে আমরা সিঙ্গুলার মনে করলাম, তাই ভাবটা কি হলো? ইজ হলো, মানে সিঙ্গুলার হলো। টু আর ইজ হিউম্যান অর্থ হচ্ছে মানুষ মাত্রই ভুল। এরপর আসেন, রাইটিং মেনি লেটার্স মেক্স হার হ্যাপি। এটা কনফিউজিং একটা বাক্য, খেয়াল করেন। রাইটিং মেনি লেটার্স মেক্স হার হ্যাপি, এখানে আসলে লেটার্সটা সাবজেক্ট নয়, এখানে রিয়েল সাবজেক্ট হচ্ছে রাইটিং। এখানে রিয়েল সাবজেক্ট কি বলেন তো? রিয়েল সাবজেক্ট হচ্ছে রাইটিং। তাহলে রাইটিংটা হচ্ছে একটা ভার্ব প্লাস আইএনজি, মানে জিরার্ন। তো জিরার্ন যদি সাবজেক্ট হয়, তার জন্য আমরা কি করি? সিঙ্গুলার ভার্ব ইউজ করি। তাহলে এখানে মেক্স হচ্ছে কি ভার্ব? সিঙ্গুলার ভার্ব। এরপরে চলে আসেন, এটা পরীক্ষায় অনেক সময় দেখা যায়, এটা এরকম একটা রুল, প্লোরাল ইউনিট ওয়ার্ডস অফ ডিস্টেন্স। আপনারা জানেন ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, মানি হচ্ছে অর্থ, টাইম হচ্ছে সময়। তাহলে প্লোরাল ইউনিট ওয়ার্ডস অফ ডিস্টেন্স, মানি এন্ড টাইম, যদি কখনো দেখেন যে সাবজেক্ট হিসেবে দূরত্ব বোঝাচ্ছে এরকম একটা সাবজেক্ট আছে, মানি বোঝাচ্ছে এরকম সাবজেক্ট আছে, অথবা টাইম বোঝাচ্ছে এরকম সাবজেক্ট আছে, তার জন্য আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করি সিঙ্গুলার ভার্ব ইউজ করি। যেমন দেখেন, 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স। তাহলে 10 মাইলস, দেখেন তো প্লুরাল আছে, হ্যাঁ, দুটো বোঝাচ্ছে, কিন্তু এখানে আর হয় না, কি হয়েছে? ইজ হয়েছে। 10 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, 10 মাইল হচ্ছে একটা দীর্ঘ দূরত্ব। 2 মিলিয়ন পাউন্ডস, আপনারা জানেন ব্রিটেনের মুদ্রার নাম হচ্ছে পাউন্ড। 2 মিলিয়ন পাউন্ডস, এটা একটা মানি বোঝাচ্ছে, এটা প্লুরাল, কিন্তু ভাবটা কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। 2 মিলিয়ন পাউন্ডস ইজ এ লট অফ মানি, 2 মিলিয়ন পাউন্ড হচ্ছে অনেক অর্থ। 50 মিনিটস, টাইম বোঝাচ্ছে, 50 মিনিটস ইজ এনাফ ফর দ্য টেস্ট, 50 মিনিট হচ্ছে টেস্টের জন্য যথেষ্ট। তাহলে এখানে দূরত্ব বুঝাবে, মানি বুঝাবে, টাইম বুঝাবে, যদি বুঝায় ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। চলে আসেন এরপরে, যতগুলো আনকাউন্টেবল নাউন আছে, কেমন আপনারা নিশ্চয়ই জানেন, সবগুলো নাউনকে আমরা দুভাগে ভাগ করতে পারি, কিছু কাউন্টেবল আর কিছু হচ্ছে আনকাউন্টেবল। যতগুলো আনকাউন্টেবল নাউন আছে, আনকাউন্টেবল নাউন যদি কখনো সাবজেক্ট হয়, সেই আনকাউন্টেবল নাউনকে আমরা কি মনে করি? থার্ড পারসন সিঙ্গুলার মনে করি। আনকাউন্টেবল নাউন যদি কখনো সাবজেক্ট হয়, আনকাউন্টেবল নাউনকে আমরা সবসময় কি মনে করব? থার্ড পারসন সিঙ্গুলার মনে করব, তার জন্য সিঙ্গুলার ভার্ব হবে। যেমন দেখেন, নলেজ ইজ পাওয়ার, নলেজ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, তার জন্য আমরা ইজ বসিয়েছি। কেমন? অ্যা লট অফ মানি ইজ নিডেড ফর দ্য প্রজেক্ট,
নিশ্চয়ই আপনারা জানেন মানি একটা আনকাউন্টেবল নাউন। যারা জানেন না এখন জেনে নেন, মনে রাখতে হবে মানি একটা আনকাউন্টেবল নাউন। তাহলে a lot of money, মানি আনকাউন্টেবল নাউন, তার জন্য ভার্বটা আমরা কি বসিয়েছি? ইজ বসিয়েছি, মানে সিঙ্গুলার বসিয়েছি। a lot of money is needed for the project, প্রজেক্টটির জন্য মানে প্রকল্পটির জন্য অনেক অর্থের প্রয়োজন। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরের পয়েন্টে আসেন, অ্যারিথমেটিক্যাল অপারেশনস। অ্যারিথমেটিক্যাল অপারেশনস মানে হচ্ছে গাণিতিক হিসেব নিকেশ। গাণিতিক হিসেব নিকেশ মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। যদি কখনো দেখেন যে কোনো বাক্যে সাবজেক্ট হিসেবে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আছে, তখন আপনি তার জন্য কি বসাবেন? সিঙ্গুলার ভার্ব বসাবেন। যেমন দেখেন 2 + 2 is 4, তাহলে 2 + 2 আর 4 হবে না, কি হবে? is 4 হবে, সিঙ্গুলার ভার্ব বসছে। 10 - 5 আর হবে না, কি হবে? is হবে। 10 - 5 is 5। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন, এটা আমরা পড়েছি, প্র্যাকটিস করেছি প্রথম দিকে। ওয়ান অফ দার পরে নাউনটা হয় প্লুরাল, ভার্বটা হয় সিঙ্গুলার। ওয়ান অফ দার পরে নাউনটা হয় প্লুরাল, কিন্তু ভার্বটা হয় সিঙ্গুলার। যেমন দেখেন ওয়ান অফ দ্য গার্লস ইজ প্রেজেন্ট টুডে। দেখেন এখানে ওয়ান অফ দার পরে গার্লস আছে, মানে নাউনটা কি আছে? প্লুরাল আছে, কিন্তু ভার্বটা কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। ওয়ান অফ দার পরে নাউনটা হবে প্লুরাল, কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার। এরপরে চলে আসেন, কোন সাবজেক্টের সাথে যদি কোনো প্রেপোজিশনাল ফ্রেজ যুক্ত থাকে, মনে করেন দ্য বয়েজ ইন দ্য রুম। এখানে দ্য বয়েজ হচ্ছে একটা সাবজেক্ট, এই সাবজেক্টের সাথে কি যুক্ত আছে? একটা ইন দ্য রুম, একটা প্রেপোজিশনাল ফ্রেজ যুক্ত আছে। কেমন? দ্য বয়েজ ইন দ্য রুম। তো আপনাকে মনে করতে হবে এখানে দ্য বয়েজটাই হচ্ছে রিয়েল সাবজেক্ট। যদি কোনো নাউনের কোনো সাবজেক্টের সাথে প্রেপোজিশনাল ফ্রেজ যুক্ত থাকে, আপনাকে মনে করতে হবে প্রেপোজিশনাল ফ্রেজের আগেরটাই হচ্ছে রিয়েল সাবজেক্ট। তাহলে এখানে ইন দ্য রুমটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, তার আগে কি আছে? দ্য বয়েজ আছে। দ্য বয়েজটা রিয়েল সাবজেক্ট, সেজন্য এখানে কি হয়েছে? আর হয়েছে। দ্য বয়েজ ইন দ্য রুম আর ইন্টেলিজেন্ট। আশা করছি বুঝতে পেরেছেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট রুল। রুল 3 এর 1 যেটা লেখা আছে এখানে, এটা খুব ইম্পর্টেন্ট রুল। দেখেন কোন সাবজেক্টের সাথে যদি অ্যাজ ওয়েল এস যুক্ত থাকে, অথবা অ্যালং উইথ যুক্ত থাকে, অ্যাকম্পেনিড বাই যুক্ত থাকে, অথবা টুগেদার উইথ যুক্ত থাকে। মনে করেন কোন একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের সাথে অ্যাজ ওয়েল এস যুক্ত আছে, অথবা অ্যালং উইথ যুক্ত আছে, অথবা অ্যাকম্পেনিড বাই যুক্ত আছে, অথবা টুগেদার উইথ যুক্ত আছে, আপনাকে বুঝে নিতে হবে যে এই শব্দগুলোর আগে যে সাবজেক্টটা আছে, এই শব্দগুলোর আগে যে সাবজেক্টটা আছে সেটাই হচ্ছে প্রকৃত সাবজেক্ট। সেই সাবজেক্ট অনুসারেই কি বসবে? ভার্ব বসবে। এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন। সরি। দ্য অ্যাক্ট্রেস অ্যালং উইথ হার ম্যানেজার এন্ড সাম ফ্রেন্ডস। দেখেন তো এখানে অ্যালং উইথ দিয়ে অনেক কিছু যুক্ত আছে। দেখেন এটা অ্যালং উইথ দিয়ে অনেক কিছু যুক্ত আছে, কিন্তু আপনি মনে করবেন অ্যালং উইথ এর আগে যেটা আছে সেটাই প্রকৃত সাবজেক্ট। তাহলে অ্যালং উইথ এর আগে কি আছে? দ্য অ্যাক্ট্রেস। তাহলে আপনাকে মনে করতে হবে দ্য অ্যাক্ট্রেস হচ্ছে এই বাক্যের প্রকৃত সাবজেক্ট, এবং দ্য অ্যাক্ট্রেসটা যেমন ভার্বটাও তেমন হবে। যেমন এখানে দেখেন দ্য অ্যাক্ট্রেসটা সিঙ্গুলার, তো এখানে কি হয়েছে? ইজ হয়েছে। তাহলে দেখেন দ্য অ্যাক্ট্রেস অ্যালং উইথ হার ম্যানেজার এন্ড সাম ফ্রেন্ডস ইজ গোয়িং টু এ পার্টি টুনাইট। অভিনেত্রী তার ম্যানেজার এবং কিছু বন্ধু সহ আজ রাতে একটা পার্টিতে যাচ্ছে। যদিও এখানে দ্য অ্যাক্ট্রেসের সাথে এই সাবজেক্টটা যুক্ত করা হয়েছে, হার ম্যানেজার এন্ড সাম ফ্রেন্ডস, কিন্তু যেহেতু অ্যালং উইথ আছে সেজন্য অ্যালং উইথ এর আগেরটাকেই আমরা কি মনে করব? প্রকৃত সাবজেক্ট মনে করে সেই অনুযায়ী ভার্ব বসাবো। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আসেন আইদার অর, নাইদার নর। যদি রুল 4 এ চলে আসেন, আইদার অর, নাইদার নর, যদি এইসব দিয়ে কি হয়? দুটো সাবজেক্ট যুক্ত হয়, যে সাবজেক্টটা ভার্বের নিকটবর্তী, যে সাবজেক্টটা ভার্বের নিকটবর্তী সেই সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। একটু খেয়াল করেন, আইদার হিজ প্যারেন্টস অর হিজ আন্ট ইজ টু ব্লেম। খেয়াল করেন এখানে সাবজেক্ট দুইটা, একটা হচ্ছে হিজ প্যারেন্টস, একটা হচ্ছে হিজ আন্ট। আপনারা বলেন তো এখানে
এখানে কোন সাবজেক্টটা ভার্বের নিকটবর্তী? এখানে হিজ আর্নড এই সাবজেক্টটা হচ্ছে ভার্বের কাছাকাছি, তাই না? তাহলে যেহেতু এই সাবজেক্টটা ভার্বের কাছাকাছি, সেজন্য এটা অনুসারে ভার্ব বসবে। যেহেতু হিজ আর্নড এটা সিঙ্গুলার, তাই এখানে কি বসেছে? ইজ বসেছে। তাহলে মনে রাখতে হবে আইদার অর নাইদার নরের বেলায় যখন দুটো সাবজেক্ট যুক্ত হবে, যে সাবজেক্টটা ভার্বের নিকটবর্তী সেই সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। পরের এক্সাম্পলটা দেখেন, নেইদার অফ দ্য মুভি, নেইদার দ্য মুভি নট দ্য বুকস। দেখেন তো নাইদারের পরে দ্য মুভি আছে আর নরের পরে দ্য বুকস আছে, কোনটা ভার্বের নিকটবর্তী? নিকটবর্তী হচ্ছে দ্য বুকস, এটা প্লোরাল, তাই ভার্বটাও কি হয়েছে? প্লোরাল হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। রুল 5 এ চলে আসেন। রুল 5 এ চলে আসেন। ভগ্নাংশ, আপনারা জানেন ভগ্নাংশ হচ্ছে, মনে করেন 1/3, 1/3 মানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ, 1/3 মানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ। 2/3, 2/3 মানে হচ্ছে 3 ভাগের 2 ভাগ। একটা বিষয় খেয়াল করেন, এখানে এই যে দেখেন 1/3, 3 ভাগের 1 ভাগকে ইংলিশ আমরা বলি 1/3, আর 3 ভাগের 2 ভাগ বললে আমরা বলি 2/3। একটা এস যুক্ত হয়ে গেল, খেয়াল করেন এই যে একটা এস যুক্ত হয়ে গেল। যখন ভগ্নাংশের লব, লব মানে তো জানেন উপরেরটা, 3 ভাগের 1 ভাগ, এখানে লব কোনটা? এক না, একটা সিঙ্গুলার। যখন ভগ্নাংশের লবটা কি হয়? সিঙ্গুলার হয়, তখন ভগ্নাংশ লেখার সময় লিখতে হবে 1/3, নর্মালি লিখবো। আর যদি ভগ্নাংশের লবটা একের চেয়ে বেশি হয়, 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ মানে লবটা এখানে প্লুরাল না? 3 ভাগের 2, দুইটা প্লুরাল না? যদি ভগ্নাংশের লবটা কি হয়? একের চেয়ে বেশি হয়, তখন ওই ভগ্নাংশের সাথে কি একটা এস যুক্ত করতে হবে। তাহলে 2/3 বলা যাবে না, কি বলতে হবে? 2/3, 2/3 বলা যাবে না, কি বলতে হবে? 2/3। এখন খেয়াল করেন, যখন কোন একটা ভগ্নাংশ থাকে, মনে করেন 1/3 অফ দ্য গ্যাস, 2/3 অফ দ্য ম্যাঙ্গোস, যখন কোনো ভগ্নাংশ থাকে, আপনারা ভার্ব বসানোর সময় ভগ্নাংশের দিকে তাকানোর প্রয়োজন নেই। কি করবেন? ভগ্নাংশের পরে যে নাউনটা আছে সেই নাউনটার দিকে তাকাবেন। যেমন দেখেন 1/3 অফ দ্য গ্যাস, আপনারা জানেন এখানে গ্যাসটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা আনকাউন্টেবল নাউনকে অলওয়েজ কি মনে করি? আনকাউন্টেবল নাউনকে আমরা অলওয়েজ সিঙ্গুলার মনে করি, তাই এখানে ভার্বটা কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। গ্যাসটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের জন্য আমরা কি বসাই? সিঙ্গুলার ভার্ব বসাই। তাই এখানে আমরা কি বলেছি? হ্যাজ এসকেপড, হ্যাজ বলেছি, মানে হ্যাভ না বলে হ্যাজ বলেছি। 2/3 অফ দ্য ম্যাঙ্গোস, দেখেন 3 ভাগের 2 ভাগ, দ্য ম্যাঙ্গোসটা প্লোরাল নাউন, তাই না? এটা প্লোরাল, তাই এখানে ভার্বটাও কি হয়েছে? প্লোরাল হয়েছে। 2/3 অফ দ্য ম্যাঙ্গোস অফ দিস ব্যাগ আর রটেন, ইজ না হয়ে কি হয়েছে? আর হয়েছে। তাহলে মনে রাখতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে এবং শতকরা হারের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে এবং শতকরা হারের ক্ষেত্রে আমরা ভগ্নাংশের পরে যে নাউনটা আছে, মানে 1/3 অফ এর পরে নাউন কি? এখানে দ্য গ্যাস, এটার অনুযায়ী ভার্ব বসালাম। 2/3 অফ দ্য ম্যাঙ্গোস, আমরা এখানে দ্য ম্যাঙ্গোস অনুযায়ী ভার্ব বসালাম। 50% অফ হিজ মান্থলি ইনকাম, এখানে আমরা হিজ মান্থলি ইনকাম অনুযায়ী ভার্ব বসালাম গোস। আপনারা জানেন ইনকাম বলতে মানিকে বোঝায়, ইনকাম বলতে কাকে বোঝায়? মানিকে বোঝায়, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই এখানে আমরা কি বসিয়েছি? সিঙ্গুলার ভার্ব বসিয়েছি। 50% অফ হিজ মান্থলি ইনকাম গোস অন ফুড, তার মান্থলি ইনকামের 50 ভাগ খাবারের পেছনে যায়। আশা করছি বুঝতে পেরেছেন। রুল 6 চলে আসেন। এটাও খুব ইম্পর্টেন্ট রোল, পরীক্ষায় দেখা যায়। এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে এ নাম্বার অফ, একটা হচ্ছে দা নাম্বার অফ। একটা হচ্ছে এ নাম্বার অফ, একটা হচ্ছে দা নাম্বার অফ। মনে রাখতে হবে এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ উভয়ের পরেই নাউনটা প্লুরাল হয়। এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ উভয়ের পরেই নাউনটা কি হয়? প্লুরাল হয়। যেমন দেখেন এ নাম্বার অফ পার্সনস, নাউনটা হলো প্লুরাল। দা নাম্বার অফ ডেইজ, নাউনটা হলো প্লুরাল। হ্যাঁ, তাহলে এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ উভয়ের পরে নাউনটা প্লুরাল হয়। কিন্তু কিন্তু যদি এ নাম্বার অফ থাকে, যেমন দেখেন এ নাম্বার অফ পার্সনস ওয়ার, এ নাম্বার অফ থাকলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। এ নাম্বার অফ থাকলে ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। যেমন দেখেন এ নাম্বার অফ পার্সনস ওয়ার কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি অ্যাক্সিডেন্টে নিহত হয়েছিল। তাহলে পার্সনসটা প্লুরাল, ভার্বটাও প্লুরাল। এটা নর্মাল নিয়মই হয়েছে, কেমন?
কিন্তু যদি দা নাম্বার অফ থাকে, দা নাম্বার অফ এর পরে নাউনটা প্লুরাল হয় কিন্তু ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। যেমন দেখেন দা নাম্বার অফ ডেইজ, ডেইজটা হচ্ছে প্লুরাল। ইন এ উইক ইজ 7, একটা সপ্তাহে দিনের সংখ্যা হচ্ছে 7। তবে দেখেন তো এখানে ডেইজটা প্লুরাল কিন্তু এখানে আর হয় না, কি হয়েছে? ইজ হয়েছে। তাহলে এ নাম্বার অফ, দা নাম্বার অফ উভয়ের পরে নাউনটা প্লুরাল হয়, কিন্তু এ নাম্বার অফ এর ক্ষেত্রে ভার্বটা প্লুরাল হয়, দা নাম্বার অফ এর ক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হয়। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মনে রাখতে হবে নান অফ দা, রুল 7, নান অফ দা। নান অফ দার পরে যদি আনকাউন্টেবল নাউন হয় ভার্বটা হবে সিঙ্গুলার। যত আনকাউন্টেবল নাউন আছে, হ্যাঁ, যতগুলো আনকাউন্টেবল নাউন আছে, আনকাউন্টেবল নাউনের জন্য আমরা অলওয়েজ কি বসাই? সিঙ্গুলার ভার্ব বসাই। আনকাউন্টেবল নাউনের জন্য আমরা অলওয়েজ সিঙ্গুলার ভার্ব বসাই। যেমন দেখেন নান অফ দ্য কাউন্টারফেইট মানি হ্যাজ বিন ফাউন্ড। আপনারা জানেন মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার জন্য আমরা এখানে কি বসিয়েছি? হ্যাভ না বসিয়ে হ্যাজ বসিয়েছি। আর যদি নান অফ দার পরে প্লুরাল কাউন্টেবল নাউন হয় ভার্বটা কি হবে? প্লুরাল হবে। যেমন দেখেন নান অফ দ্য বয়েজ আর প্রেজেন্ট দেয়ার, নান অফ দার পরে বয়েজটা প্লুরাল, তাই ভার্বটাও কি হয়েছে? প্লুরাল হয়েছে, আর হয়েছে। এরপরে নো এর পরে, নো এর পরে যদি আনকাউন্টেবল নাউন হয় অথবা সিঙ্গুলার নাউন হয় ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। নো এর পরে আনকাউন্টেবল নাউন থাকতে পারে, সিঙ্গুলার নাউন থাকতে পারে, ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন দেখেন নো সল্ট ইজ নিডেড, নো সল্ট কি হয়েছে? ইজ হয়েছে। নো এক্সাম্পল ইজ হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। আর যদি কখনো দেখেন যে নো এর পর একটা প্লুরাল নাউন আছে, প্লুরাল কাউন্টেবল নাউন আছে, ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। যেমন দেখেন নো এক্সাম্পলস আর রিলিভেন্ট টু দিস কেস, নো এক্সাম্পলস আর রিলিভেন্ট টু দিস কেস। তাহলে নো এক্সাম্পলস এটা প্লুরাল না, তাই ভার্বটাও কি হয়েছে? প্লুরাল হয়েছে, আর হয়েছে। রুল 8, দা প্লাস এজেক্টিভ। যখন দেখবেন যে দা প্লাস এজেক্টিভ একই শ্রেণীর সবাইকে বোঝায়, যেমন দেখেন আমরা যদি বলি দা পায়াস, দা পায়াস মানে কিন্তু পায়াস শব্দের একটা এজেক্টিভ। দা পায়াস মানে কিন্তু ধার্মিকদেরকে বোঝাচ্ছে। দা পুয়ার মানে কিন্তু গরিবদেরকে বোঝাচ্ছে। দা রিচ মানে কিন্তু ধনীদেরকে বোঝাচ্ছে। তো যদি দেখেন দা প্লাস এজেক্টিভ একই শ্রেণীর সবাইকে বোঝাচ্ছে, তখন আপনাকে মনে করতে হবে যে এই সাবজেক্টটা প্লুরাল। যদি কখনো দেখেন যে দা প্লাস এজেক্টিভ একই শ্রেণীর সবাইকে বোঝাচ্ছে, আপনাকে মনে করতে হবে যে এই সাবজেক্টটা প্লুরাল, তাই ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। যেমন দেখেন দ্য পায়াস আর অলওয়েজ হ্যাপি, দ্য পায়াস, দা প্লাস এজেক্টিভ এটা একই জাতীয় সবাইকে বোঝাচ্ছে, তাই ভার্বটা কি হয়েছে? প্লুরাল হয়েছে। দ্য রিচ, দ্য রিচ মানে ধনীদেরকে বোঝাচ্ছে, দ্য রিচ, দা প্লাস এজেক্টিভ এটা প্লুরাল সাবজেক্টের মতো কাজ করছে। দ্য রিচ এখানে লাভস হয় নাই, কি হয়েছে? লাভ হয়েছে। দ্য রিচ লাভ লাক্সারি। আশা করছি বুঝতে পেরেছেন। রুল 9 আমরা এখানে রুল 10 পর্যন্ত পড়বো, 11টা আমরা বাদ দিয়ে পড়বো। আমরা এখানে রুল 10 পর্যন্ত পড়বো। রুল 9টা দেখেন মেনি, মেনির পরে নাউনটা হয় প্লুরাল, ভার্বটাও হয় প্লুরাল। যেমন দেখেন মেনি গার্লস, মেনির পরে নাউনটা প্লুরাল গার্লস হয়েছে, ভার্বটাও প্লুরাল আর হয়েছে। মেনি গার্লস আর প্রেজেন্ট টুডে। কেমন? আর যদি কখনো দেখেন যে মেনির পরে একটা অ্যাবা অ্যান আছে, যদি কখনো দেখেন যে মেনির পরে কি আছে? অ্যাবা অ্যান আছে, তাহলে নাউনটাও হবে সিঙ্গুলার, ভার্বটাও হবে সিঙ্গুলার। যেমন দেখেন মেনি এ বয়, তাহলে মেনির পরে একটা এ আছে, তাহলে এখানে বয় নাউনটা সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার। মেনি এ বয় ইজ প্রেজেন্ট ইন দ্য ফিল্ড। শুধু মেনি হলে নাউনটাও প্লুরাল, ভার্বটাও প্লুরাল। আর যদি মেনির পরে এ বা এন থাকে, নাউনটাও সিঙ্গুলার, ভার্বটাও সিঙ্গুলার। আজকের লাস্ট রুল, এমন কিছু জিনিসপত্র আছে যে জিনিসগুলো সবসময় প্লুরাল। মনে করেন সিজার্স মানে কাঁচি, আমরা যে কাঁচি দিয়ে কাটি, কাঁচি। আচ্ছা সিজার্সে কয়টা পার্ট? সিজার্সে 2টা পার্ট। তাহলে যেহেতু 2টা পার্ট নিয়ে সিজার্স গঠিত হয়, সেজন্য এটাকে কখনো মানে এই ওয়ার্ডটাকে কখনো, এই যে এখানে খেয়াল করেন এই যে সিজার্স, এই ওয়ার্ডটাকে কখনো সিজার বলা যাবে না, কি বলতে হবে? সিজার্স। শর্টস মানে হচ্ছে ছোট প্যান্টস আর কি, মানে হাফ প্যান্টস। আপনারা জানেন প্যান্টসে কয়টা পায়ের জন্য
এখানে অংশ আছে 2টা পায়ের জন্য, তাহলে এখানে এক পা দিয়ে কিন্তু প্যান্টস হয় না, 2 পা লাগবে, তাহলে এটাকে শর্ট বলা যাবে না, কি বলতে হবে? শর্টস। শর্টস মানে হাফ প্যান্টস বোঝাচ্ছে। আর প্যান্টস তো বুঝতেই পারছেন, কখনো প্যান্ট বলা যাবে না, কি বলতে হবে? প্যান্টস, কারণ এখানে 2 পা আছে। একইভাবে জিন্স, টংস একটা যন্ত্রের নাম, ট্রাউজার্স মানে হচ্ছে পায়জামা, আই গ্লাসেস মানে চশমা। চোখে নিশ্চয়ই আমরা এক এক চোখওয়ালা মানে এক গ্লাসওয়ালা চশমা দিই না, কয় গ্লাস থাকে? 2 গ্লাস, তাহলে এটাকে আমরা আই গ্লাসেস বলবো। প্লায়ার্স একটা যন্ত্রের নাম, টুইজার্স একটা যন্ত্র, আমরা যাকে চিমটা বলি, চিমটা। এই যন্ত্র বা উপকরণ যেগুলো দেখতে পাচ্ছেন, সিজার্স, শর্টস, প্যান্টস, জিন্স, টংস, ট্রাউজার্স, আই গ্লাসেস, প্লায়ার্স, টুইজার্স, এই যন্ত্র বা উপকরণ যেগুলো দেখতে পাচ্ছেন, যেগুলোর নাম বললাম আমরা, এরা সব সময় প্লুরাল হিসেবে কাজ করে। তার মানে কখনো প্যান্ট বলা যাবে না, কখনো আই গ্লাস বলা যাবে না, কখনো ট্রাউজার বলা যাবে না, বললে ভুল হবে। ট্রাউজার্স বলতে হবে, প্যান্টস বলতে হবে, আই গ্লাসেস বলতে হবে, কারণ এগুলা একটা পার্ট নিয়ে গঠিত হয় না, 2টা পার্ট নিয়ে গঠিত হয়। তাহলে এরা অলওয়েজ প্লুরাল, আর এদের জন্য ভার্বটাও কি হবে? প্লুরাল হবে। যেমন দেখেন, দ্য প্যান্টস আর ইন দ্য ড্রয়ার, দ্য প্যান্টস এর জন্য আমরা এখানে দ্য প্যান্ট বলা যাবে না, কি বলতে হবে? দ্য প্যান্টস। কিন্তু এখানে ভার্বটা কি হবে? ভার্বটা হবে প্লুরাল, দ্য প্যান্টস আর ইন দ্য ড্রয়ার। তবে হ্যাঁ, যদি কখনো এই শব্দগুলোর পূর্বে এ পেয়ার অফ যুক্ত করা হয়, কি যুক্ত করা হয়? এ পেয়ার অফ, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন দেখেন, এ পেয়ার অফ প্যান্টস ইজ ইন দ্য ড্রয়ার, দ্য প্যান্টস আর ইন দ্য ড্রয়ার। আর যদি এ পেয়ার অফ বলা হয়, বলতে হবে এ পেয়ার অফ প্যান্টস ইজ ইন দ্য ড্রয়ার। আশা করছি আপনারা এই পয়েন্টটা বুঝতে পেরেছেন। আমি আজকে ক্লাসের পরে এই শীটটা মার্চ ফরওয়ার্ড কর্তৃপক্ষকে দিয়ে দিব, ওনারা আপনাদেরকে এই শীটটা আপনাদের অ্যাপসের মাধ্যমে পড়ার ব্যবস্থা করে দিবেন, অথবা ওয়েবসাইট থেকে ডাউনলোড করার ব্যবস্থা করে দিবেন। সো এতক্ষণ যারা আমার সাথে অনলাইনে যুক্ত ছিলেন, সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে ক্লাসে আমরা যা কিছু আলোচনা করলাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কখনো প্রবলেম থাকে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমাকে মেসেঞ্জারও নক করতে পারেন, যদি সুযোগ হয়, আমি ফ্রি থাকলে হয়তো রিপ্লাই দিতে পারবো। আমি আমার আইডি থেকে আপনাদের এখানে একটা কমেন্ট করছি, যেন আমার আইডিটা খুঁজে পান। এখানে আপনারা প্রয়োজন আমাকে মেসেঞ্জারে মেসেজ দিতে পারেন যদি কোনো প্রবলেম ফেস করেন। সো সবাই যারা এখন ক্লাসে ছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই এখন থেকে সিরিয়াসলি পড়াশোনা করেন, তাহলে নিশ্চয়ই বিসিএস পরীক্ষায় অথবা যে কোনো চাকরির পরীক্ষায় আপনারা সফল হতে পারবেন, সেই প্রত্যাশা করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আসুন মায়া ছড়াই। আল্লাহ হাফিজ।